ব্যাচের, তাই না? জি ও দুইটা লিংক দিছে না, রেগুলার ব্যাচের যে লিংকটা ছিল 4:30টায়, প্রি ব্যাচে ওই লিংকটাতেই জয়েন করেন। হ্যাঁ, বুঝছেন তো কথাটা? ওকে স্যার। হ্যাঁ, রেগুলার ব্যাচ থেকে আপনার লিংকটা নিয়ে নিন। 4:30টায় একসাথে ক্লাস তো, আজকের দিনের জন্য শুধু, আর এমনি আগামী সপ্তাহ থেকে আলাদা আলাদাই হবে। 2:30টার সময় রেগুলার ব্যাচে ক্লাস হবে আমার সাথেই তো, নাকি 2:30টায় কাদের আসলে? জি রেগুলার স্যার, রেগুলারে আমার সাথে হবে, আর 4:30টায় হবে হচ্ছে প্রির, আর ভাইস ভার্সা, উল্টা আর কি, রুটিন অনুযায়ী আগামী সপ্তাহে হবে। আচ্ছা, একটু দেরি হয়ে গেল আজকে একটা কাজ, নাইলে আমার ক্লাস কিন্তু আমরা নেক্সট দিন থেকে 2:30টাতেই শুরু করব, মানে ইউজুয়ালি দেরি হবে না ইনশাআল্লাহ। স্যার আসলে এদিকে একটু কয়েকটা মিনিট বাড়িয়ে দিলে সুবিধা হয়, নামাজটা তাহলে একটু ভালোভাবে পড়া যায় আর আল্লাহ, 2:30টার পর আবার বাড়াই কেমনে? নামাজ তো 1:30টায়। বাসায় আসতে আসতে আপনাদের আসলে আমাদের স্টার্ট করতে করতে আরেকটু পরে করে সুন্নাত প্রপারলি পড়ে আস্তে আস্তে অনেক বেজে যায়। মসজিদে ভাবে নেবেন না আপনি? মসজিদে জি না, হ্যাঁ আচ্ছা, তো ইমাম সাহেবরে বলবেন ডিউ টাইমে নামাজ শুরু করতে, বুঝছেন? জি বলবেন যে ক্লাস করা, চাকরি করাও তো এক ধরনের ইবাদত, সেটা তো আমার 2:30টায় আছে। ওকে স্যার। জি হ্যাঁ, কারণ ওইটা 2:30টার পরে গেলে আবার ওদিকে সন্ধ্যা হয়ে যাবে। এমনিতেই তো ইয়ে হয়, কি বলে, আস্তে আস্তে দিন ছোট হবে, কিন্তু সামনে 6টায় শেষ করাটা ইজ রিজনেবল। আবার দুইটা ক্লাসের মাঝখানে আমাদেরকে আধা ঘন্টা গ্যাপ দিতে হবে, এটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম। অনলাইন ক্লাস, এখানে আপনার মোবাইল চার্জ দিতে হয়, বা একটু হাঁটা চলা করতে হয়, কারণ টানা তো এতক্ষণ বসা ঠিক না। তো সব মিলে আই থিংক রাইটটা ইজ অপটিমাম। আর মসজিদে যারা যান, আমি যদিও এখনো যাই না, জুমার নামাজটাও বাসায়, আল্লাহ মাফ করুক, যদি যান অবশ্যই ডাবল মাস্ক পরবেন, আসার সাথে সাথে কাপড়টা চেঞ্জ করবেন। গোসল তো না করেন, কাপড়টা চেঞ্জ করে কাপড়টা একটা বালতিতে ভিজায় রাখবেন। ক্লাস শেষ হইলে 4টার সময় কাপড়টা ধুয়ে দিবেন, মানে এটা তো ময়লা পরিষ্কারের কিছু না, জীবাণু ইয়ে করা। ধন্যবাদ খুব সাবধান। গোয়িং টু মহামারী অলমোস্ট, এটা আমরা ভিতরের খবর, ডেঞ্জারাস খারাপ, গ্রাম ইউনিয়ন লেভেলে ডেঞ্জারাস রকমের খারাপ। আমরা জানি না আগামী মাসের এই সময় কি দৃশ্য হবে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক স্যার। ওইটাই হলো বড় কথা। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করতেছি। 1 মিনিট, আমি একটু আপনাদের নামের তালিকাটা, ক্লাসরুমে অনেকে জয়েন করেন নাই এখনো, কারা জয়েন করেন নাই একটু জয়েন করে ফেলেন। যা কিছু হবে গুগল ক্লাসরুমের মাধ্যমে হবে। হ্যাঁ, সব নোটিশ, ক্লাসের লিংক, এভরিথিং। নেক্সট সপ্তাহে আরেকটা লিংকে ক্লাস নিব, তো ওইটা আপনি পাবেন হচ্ছে গুগল ক্লাসরুমে। যা কিছু আমরা করব, আমাদের ক্লাসরুম হচ্ছে মেইন জায়গা, মানে আমাকে ফোন করারও দরকার নাই, বন্ধুরেও ফোন করার দরকার নাই। যদি না আমি ভুলে যাই কিছু দিতে, হ্যাঁ, সেই ক্ষেত্রে জানাবেন মেইল করে। আদারওয়াইজ কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না, ক্লাসরুম থেকে আপনি সমস্ত তথ্য পাবেন। আমার ক্লাস কোনো কারণে ক্লাস হয়তো হচ্ছে না, সেটাও ক্লাসরুমে পাবেন। ক্লাসের লিঙ্কটা আগামী দিন কোনটা স্যার, সেটাও ক্লাসরুমে পাবেন। কুইজটা কবে হবে সেটাও ক্লাসরুমে পাবেন। কুইজের সিলেবাসটা কি সেটাও ক্লাসরুমে পাবেন। কুইজ কয়টার সময় হবে সেটাও ক্লাসরুমে পাবেন। সো এভরিথিং আপনারা কই পাবেন? ক্লাসরুমে। সো ক্লাসরুমে রেগুলার ব্যাচের অনেকে জয়েন করছেন, অনেকে না, প্রায় 40 অলমোস্ট। কোডটা একটু যদি দিতেন স্যার, আমরা দেরিতে আসছিলাম তো কোডটা পাইনি। সিআর কোড দেন নাই? প্রি ব্যাচ ডিফল্টার, প্রি ব্যাচ ডিফল্টার হলো প্রি ব্যাচ, অলরেডি ডিফল্টার থাকে। যে বলছে সে নিশ্চয়ই প্রি ব্যাচ, আই গেস। না না স্যার, উনি প্রি ব্যাচের না স্যার, আমাদের প্রি ব্যাচের তো সবাই জয়েন করছে। প্রি কিছু করে নাই, রেগুলার দেখলাম 40 জন, প্রি দেখলাম 22 জন, নাকি উল্টা বলতেছি? স্যার আমাদের প্রি রিকুইজিট ব্যাচের তো সবাই অলমোস্ট জয়েন করে ফেলছে, 2-3 জন বাদ থাকতে পারে। জি স্যার, কারণ আমি ক্লাসরুমটা এক্ষুনি চেক করি। ওকে, আমি আজকে ধরেন ব্যাচে কোডটা শেয়ার দেওয়া হয়েছে স্যার, গতকাল সব কোডই শেয়ার দেওয়া হয়েছে। এই যে বলতেছি, টিচারে বিরক্ত করবেন না, স্যার কোড দেন, তাইলে আপনি সিস্টেমের মধ্যে ঢুকলেন না, তাই না? এটাই আমি বুঝাইতে চাইতেছি। একটা সিস্টেম আমরা তৈরি করব, সবাই সিস্টেমটাকে অনার করব, দেখবেন কাউকে বিরক্ত করতে হবে না। এখন সিস্টেমটা কি ছিল ক্লাসরুমে জয়েন করার? যেহেতু আমি সবার ইমেল আইডি জানি না, আমি সিআর কে ইনভাইট করে জয়েন করাইছি, আর সিআর কে বলছি আপনি আপনার বন্ধুদেরকে কোডটা দিয়ে দেন, তাই না? জি স্যার, সবাইকে কোড দিয়ে দাও। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যিনি চাইছে উনারে বলেন, আমারে বলে লাভ নেই। দোস্তরে বলেন, দোস্ত, ক্লাসের দোস্ত আর কি। এই যে প্রি ব্যাচে 28 জন জয়েন করছেন, এই যে বলতেছেন সবাই প্রি ব্যাচে 28 জন স্টুডেন্ট। হ্যাঁ স্যার, আমাদের হচ্ছে টোটাল 37 জন, এর মধ্যে 3-4 জন হচ্ছে গিয়ে 2-3 সেমিস্টার ধরে গ্যাপ দিতেছে স্যার। আচ্ছা, তার মানে আমি ধরে নিচ্ছি 33, তাও 4-5 জন জয়েন করে। জি স্যার, ওই 4-5 জনই স্যার এখন জয়েন করে ফেলবে স্যার। ওকে, করেন। আর রেগুলার ব্যাচে 41 জন, এই আপনার 41 জন নাকি বন্ধু বান্ধব ঢুকাইছেন? এটা করে অনেকে,
গুগল ক্লাসরুমে কারো বন্ধুরা কোড আমাদের দিয়ে তো স্যার স্যার রেগুলারে আরো বেশি। আরো বেশি? জি স্যার। আচ্ছা, ও ইয়েস, আপনারা ওই ব্যাচ, যেই ব্যাচে টোটাল 80 জন হইছে, প্রি ব্যাচে স্টুডেন্ট কম, রেগুলার ব্যাচে স্টুডেন্ট বেশি। রেগুলার ব্যাচে সম্ভবত 43-44 জন এরকম একটা সেমিস্টার ছিল, এটাই মনে হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন স্যার আছেন? আমি হচ্ছে স্যার আগের ব্যাচের, আমি স্যার এই হ্যাঁ, সাবজেক্টটা রিটেক নিচ্ছি স্যার, এই সাবজেক্টটা পুনরায়। তাহলে এখন আপনি আপনার আইডেন্টিটি খুঁজতেছেন তো স্যার, আমি কই ঢুকবো নাকি? স্যার আমি আইডি চেঞ্জ করলাম কিন্তু চেঞ্জ হচ্ছে না, কেন বুঝলাম না। না, আপনার ইয়ে কি, কোন ব্যাচের ছিলেন আপনি? স্যার 193 115 আরে না, রেগুলার না প্রি ব্যাচের স্টুডেন্ট? রেগুলার স্যার। তাহলে এখানকার রেগুলার ক্লাসরুমে ঢুকেন, রেগুলার ব্যাচের। হ্যাঁ, রেগুলারের সিআর হচ্ছে ওই যে নিশাত আঞ্জুম। নিশাত আঞ্জুম রে বলেন, আপু আপনি আমাকে ক্লাসের কোডটা দেন, আমি ক্লাসে জয়েন করি। স্যার আমি একটু কথা বলি স্যার। বলেন। আমাদের সিআরটা চেঞ্জ হয়েছে স্যার। আরে হইলো একজন সিআর। দিয়েছি। ওকে, ঠিক আছে, একটা সিআর হইলেই হলো। সিআর ইনফ্যাক্ট লাগে না, গুগল ক্লাসরুম থাকলে সিআর খুব কমই লাগে। আমি ইনফর্ম করে দিব স্যার। আচ্ছা, করে দিয়েন, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, আমি কাউকে খুঁজতে চাই, পাই না। ধরেন আমি আহসান আরিফরে খুঁজবো, আমি ক্লাসরুমে জানাবো আহসান আরিফ আমার একটু ফোন দেন। কথা বুঝছেন? সো ক্লাসরুম হবে আপনার ফেসবুকের মতো, প্রত্যেকদিন কতবার ফেসবুকে ঢুকেন, হ্যাঁ, সারাদিনই থাকেন, অনেকে লগ আউটই করে না, হয় না? আছে না? মোবাইল একটা, আর একটু পর ফেসবুক, আছে না? এরকম হলো গুগল ক্লাস, সবাই আছে। ক্লাস সবাই দেখেন এরকম হলো ডেটাবেস। হ্যাঁ, তার সাথে গুগল ক্লাসরুমে একটু পর দেখবেন এই সান্নি আমারে ডাক দিল, এই কিছু নি দরকার। ঠিক আছে, ওকে, ঠিক আছে স্যার। মানে না স্যার, হ্যাঁ, মানে না, খুবই মানে কি বলবো, কি বলবো, কে এত হতাশ? পছন্দ করে হতাশটা কে? 24 ঘন্টা থাকে কিন্তু নোটিশ দেখতে পারে না স্যার। নোটিশ দেখতে পারে না, না দেখতে চায় না, দেখতে চায় না আসলে। সিআর তো জানাই দিবে, ব্যাপারটা এরকম। তাইলে কিন্তু খবর আছে, স্যার সিআর জানালেও পারে না স্যার। পারে না মানে কি, মানে মানে টেকনিক্যালি পায় না মানে পায় না। somehow আবার জিজ্ঞেস করে আল্লাহ। জিজ্ঞেস করে। কত জায়গায় দেওয়া থাকে, আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে পিএমআইটি, সেখানে তানভীর দেয়, ওয়েবসাইট আছে, ক্লাসরুম আছে, আপনারা এরকম লোকজন আসলে মানে ফাইন্ড আউট করে এক্সাম থেকে 5 মার্ক করে মাইনাস করে দেওয়া। দেখছেন আপনার বন্ধু বান্ধবী আপনাদের নামে বিচার দিচ্ছে। স্যার অ্যাকচুয়ালি আমাদের মাঝে অনেকেই স্যার আমাদের প্রিরিকুইজিটে স্যার এরকম কোনো সমস্যা নাই স্যার, আমরা সবসময় আপডেট। আমাদের মাঝে অনেকেই স্যার জব আমাদের স্যার সব স্যার আপডেট স্যার, সব আমাদের এখানে মেইনটেইন করতে যে অনেক সময় একটু প্রবলেম ভালো থাকে। জব করলেও ভালো মানে হাই পোস্টে জব করতেছেন আমরা। হ্যাঁ, অসুবিধা সবাই নেই। পোস্টেই জব করে, এখানে ম্যাক্সিমামই জব করে, আমি নিজেও জব করি। ঠিক আছে, এখন স্যার যারা পারে না ওদের তার স্যার দোষারোপ করে লাভ নেই, হয়তো বা বারবার বলা লাগে, এরকম থাকেই স্যার কোনো না কোনো কাছে। হ্যাঁ, না ওরা শিখবেন, যাক আমরা এখন ঝগড়া না করি স্যার, আমরা ক্লাস শুরু করি স্যার। সবাই শিখবেন, কারো বিরক্ত করবেন না, কথা বুঝছেন? নেই এক্স্যাক্টলি স্যার। ওকে, ঠিক আছে, স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা দেখা যায়? যাচ্ছে। আচ্ছা, আমার নাম জানেন, আমারে চিনেন, দেখছেন কোনোদিন? স্যার ছবি স্যার একটু দেখার সুযোগ করে দেন। ক্যামেরাটা অন করেন স্যার। না, আজকে আর দেখাবো না, আমি লাস্ট ক্লাসে দেখাবো, আমার মুখ দর্শন করবো আমি লাস্ট ক্লাস ইনশাআল্লাহ। এর মধ্যে যদি স্যার উপরে চলে যায়, আপনারা দেখেন, আর আপনাদের দুঃখের বিষয় হলো সব স্যারের ক্লাস করি কিন্তু স্যারদের দেখি না আমরা, চিনবো কি করে এক সময় তো চিনতে পারবো না। আপনাকে দেখতে পেলে স্যার এটা অনেক ইন্টারেক্টিভ। আচ্ছা, ইনশাআল্লাহ নেক্সট দিন, ইনশাআল্লাহ, আজকে না। ওকে জি ধন্যবাদ। Okay, আচ্ছা চলেন শুরু করি আমরা ক্লাস। আমাদের কোর্সটা হচ্ছে ডেটাবেজ, ডেটাবেজ এন্ড স্টোরেজ না, এটা এই টাইটেল দিয়েও হয়। আমরা আপাতত আমাদের পিএমএটির জন্য কোর্সটা হচ্ছে ডেটাবেজ সিকিউরিটি, রাইট? জি স্যার। আচ্ছা, একটা জিনিস আপনাদের শুরুতেই বলি, মনোযোগ দিয়ে লেকচার শুনবেন। শুক্রবারটা আপনাদের কাছ থেকে চেয়ে নিই, সব টিচারই চাবে, তার মধ্যে আমিও চাবো। কি চাবো? কেউ বিছানায় হেলিয়া দুলিয়া কানে মোবাইল ফোন দিয়ে ক্লাস করবেন না, কারণ আমি যখন তখন ভিডিও ক্যামেরা অন করতে বলবো, তখন বলবেন না স্যার আমি একটু রেডি হয়ে আসি। তার মানে আপনি অ্যাটলিস্ট মোটামুটি গায়ে কাপড় চোপড় আছে, ক্যামেরাটা অন করতে পারেন, এরকম একটা জায়গায় বসে ক্লাস করবেন, চেয়ারে বসে, বিছানায় শুয়ে ক্লাস করবেন না। এখন এই প্রশ্নের উত্তর আমি এখন দিব না, বিছানায় শুয়ে ক্লাস করবেন না কেন সেই উত্তর দিব 3 মাস পরে। কিন্তু এখন বলে দিলাম, কেউ বিছানায় শুয়ে ক্লাস করবেন না, চেয়ারে বসে ক্লাস করবেন। অর্থাৎ ক্লাস করাটা যেন আপনার কাছে ক্লাস করতে করতে একটু টায়ার্ড বোধ হন, তাইলে আপনার ক্লাস করাটা আপনার মধ্যে ঢুকবে, নাইলে হবে না। এই অনলাইনে ক্লাস খুবই খারাপ জিনিস, খুবই খারাপ। নাম্বার 2,
অবশ্যই লেকচার নোট তুলবেন, খাতা বানাবেন। আমি জানি না খাতা বানান কিনা, আমার কোর্সে সব স্টুডেন্টের শুধু ডেটাবেস সিকিউরিটির জন্য খাতা লাগবে। 70 পেজ, 80 পেজ, 120 পেজের। একটু হ্যাঁ, আমার নিচের প্লেটে একটু কাজ করতেছে, মুসিবত। ওকে, আমার কোর্সে আপনাকে একটা খাতা বানাতে হবে। যদি খাতাটা এখন না থাকে, খাতার জন্য বাইরে গিয়ে নিজেকে বিপদের মুখে ফেলবেন না। নিশ্চয়ই কোনো প্রয়োজনে কেউ না কেউ যায়, বাসায় তো জিনিসপত্র কেনা হয়, বাজার করা হয়, এটা করা হয়, আপনি না গেলে কেউ আনে, তাকে বলে দিবেন আমার জন্য একটা খাতা কিনে নিয়ে আসুন। সবাই একটা খাতা কিনবেন। খাতা কেনার পর খাতায় আপনারা লেকচার নোট তুলবেন। যেগুলো আমি পড়াবো সেই লেকচার নোট গুলো তুলতে হবে খাতায়। এর জন্য বলছি আপনি বিছানায় শুয়ে এই ক্লাস করতে পারবেন না, খুব স্ট্রিক্ট এই ব্যাপারে আমি, কারণ আমি নিজেও বিছানায় শুয়ে ক্লাস নেই না। সেই সকাল 9টা থেকে আমি চেয়ারে কনফারেন্সে অ্যাটেন্ড করলাম, সকালে একটা প্রেজেন্টেশন নিলাম, এখন আপনাদের ক্লাস নিব। এই কারণে আজকে আমার প্রায় 7 মিনিট দেরি হয়েছে, আদারওয়াইজ দেরি হয় না। তো আপনারা কেউ বিছানায় শুয়ে ক্লাস করবেন না, খাতায় চেয়ারে বসে লেকচার নোট তুলবেন। লেকচার নোট তোলা মানে কি, কিভাবে তুলবেন? সে ধরেন এটা আপনার খাতা, দেখা যায় স্ক্রিন? জি। এই খাতার জি স্যার। বাম পাশে আপনি আপনার কোর্সটার নাম লিখবেন বা কোর্স কোডটা লিখবেন বাম পাশে। সে ডেটাবেস, একটু লাইনে থাকেন, আমি চার্জটা দিই। ডেটাবেস সিকিউরিটি, এটা বাম পাশে লিখবেন। এটার নিচে আপনি কি লিখবেন? বাম পাশে এই ক্লাসটার নিচে লিখবেন আপনার লেকচারের সংখ্যাটা, একটা দাগ দিয়ে লেকচারের সংখ্যাটা লিখবেন। লেকচার সংখ্যাটা বলতে লেকচার 1 ফর এক্সাম্পল এইরকম ডেটাবেস সিকিউরিটি দিলেন, দাগ দিয়ে লেক 1। খাতার ডান পাশে লিখবেন কোর্স টিচারের ইনিশিয়াল, কার ক্লাস? মেয়ে স্যারের ক্লাস। নিচে লিখবেন আজকের তারিখ। এইভাবে আমাদের 11টা ক্লাস হবে এই সেমিস্টারে। 11টা লেকচার নোট আমি এই রেগুলার ব্যাচের 43-44 জন এবং প্রি ব্যাচের 32 জন স্টুডেন্টের প্রত্যেকের দেখবো লাস্ট ক্লাসে, প্রত্যেকের, একজনও মিস নাই। কিভাবে দেখবো সেই পন্থা আপনারা পরে জানবেন। তো আবার অনেকে করে, যেগুলা করে বিপদে পড়ছে, এগুলো বলে দেওয়াই তো ভালো না, যে ক্লাস করলো স্যার তো আর রেগুলার দেখে না, হঠাৎ করে ধরেন আমি আজকে বলি যে আরে আপনি ক্যামেরাটা অন করেন, ক্যামেরাটা অন করে আপনি খাতাটা স্ক্রিনে দেখান, সবাই দেখবো, পেজ উল্টাবেন, আমি তারিখগুলো দেখবো, এটা র্যান্ডমলি বলি। হয়তো ডেইলি বলা হয় না, অনেকে ক্লাস করে না, সে পরে বন্ধুর কাছ থেকে তুলে অথবা কিছু একটা পরের দিন তুলে, এগুলা করেন না। আপনাকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনাকে 1.5 ঘন্টা আমি আটকায় রাখতে চাই। 1.5 ঘন্টায় আপনি অন্য কোনো কিন্তু চিন্তা করবেন না, গা হেলে দিবেন না, ফোনে ক্লাসের থেকে কানে ইয়ারফোন দিয়ে, অনেকে তো ইয়ারফোনটাও সরাই ফেলে, এগুলো সব মানে ইন্টারেক্টিভ ক্লাস হয় কিন্তু আমারটা। কোশ্চেন অ্যান্সার আছে, যখন তখন তাকে প্রশ্ন করি, সেগুলোর উপর মার্কিং হয়, সেগুলো ক্লাস পারফরমেন্সের আমি একটা বড় নাম্বার দিই। কুইজে একটু কম্পারেটিভলি কম মার্কস দিই, কারণ ওইগুলো সবাই দেখে লেখে, এটা এখন ওপেন সিক্রেট ব্যাপার। কুইজ এন্ড মার্কসের ভ্যালু আমার কাছে খুব একটা ক্যারি করে না, ক্লাস পারফরমেন্সটাই আসে। তো এই কোশ্চেন আনসার গুলো জিজ্ঞেস করি, সেই কারণে কেউ কান থেকে ইয়ারফোন সরাবেন না, কারণ আমি বলতেছি এই বিপদে কিন্তু পরে আমার কোর্সে, এইগুলা সরাবেন না, সিনসিয়ারলি ক্লাস করবেন। 1.5 ঘন্টা আপনি অ্যাটাচ থাকবেন আমার সাথে, মাত্র 1.5 ঘন্টা সপ্তাহে, কত নগণ্য সময়। 24x7 ঘন্টার মধ্যে আমি নিলাম মাত্র 1.5 ঘন্টা, খুব স্ট্রিক্টলি একদম 2:30টায় বসবেন, 4টার সময় আপনি উঠে একটু হাত মেলবেন, একটু চা খাবেন, রিল্যাক্স করবেন, অন্য কিছু করেন, ঠিক আছে? আচ্ছা, এখন এই লেকচার নোট গুলা তুলবেন এই কারণে, যদি আপনি লেকচার নোট তোলেন তাহলে লেকচার গুলো বুঝবেন। আর এই কোর্সে না বুঝে কেউ ভালো মার্কস পায় না, ইভেন ফেলও করে। এই কোর্সটায় না বুঝে কেউ ভালো মার্কস পায় না। এগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস, কনসেপ্ট, টেকনোলজি, টুলস বোঝার ব্যাপার আছে। ম্যাথমেটিক্যাল জিনিস আপনাদের এই লেকচারে আমি ঢুকাই নাই, যেহেতু আপনারা একটু প্রফেশনাল, চাকরি বাকরি করেন, এই প্রেসারের কারণে এত অঙ্কের দিকে আমি যাই নাই, কিন্তু কনসেপ্ট গুলা ক্লিয়ার হতে হবে। অনেক টুলস এন্ড টেকনোলজি আছে যেগুলো লেটেস্ট, অনেক সময় অনেকে কাজে লাগে, অনেকে অফিস আদালতে ইউজ করেন, অনেক কিছুই পাবেন।
খুব মজার একটা কোর্স সিকিউরিটি। এই কোর্সটাকে আপনারা নষ্ট করবেন না এবং অ্যাটাচ থাকবেন কোর্সটার সাথে। কারণ এই যে আমি বলতেছি ক্লাস পারফরমেন্স জন্য আমি র্যান্ডমলি ক্লাস চলতে চলতে হঠাৎ করে বললাম রোল 27 ক্যামেরা অন করেন, আপনাকে কিন্তু 5 মিনিট সময় দিব না। আপনাকে এটা করার উদ্দেশ্যটাই হচ্ছে আপনি টাচে আছেন কিনা। আমি কি বুঝাইতে পারলাম ক্লাসটা কিভাবে আগাবে? জি স্যার। এবং লেকচার নোট তুলবেন। লেকচার নোট তোলা বলতে কি, আপনি যা বলবো তাই তো আর লিখবেন না। আমাদের যখন যে আমলে এইসব কম্পিউটার ছিল না, তারপর আপনার ছিল না, পাওয়ার পয়েন্ট স্লাইড আরেকটা খারাপ জিনিস। এটা টিচারকেও শেষ করছে, স্টুডেন্টরাও শেষ করছে, সর্বোপরি লেখাপড়া শেষ করছে। আগেকার আমলে ভালো ছিল, আমার কাছে সেই পুরানো আমলই ভালো লাগে। একটা হোয়াইট বোর্ড থাকবে, সরি ব্ল্যাক বোর্ড থাকবে, চক থাকবে, চক দিয়ে আমি লিখবো, লিখতে 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 আমার কাঁধে চকের গুঁড়া পড়ে যাবে, আবার মুছতে হাত ব্যথা হয়ে গেলে আমি সামনে যে বসছে তাকে ডেকে বলবো বাবা একটু বোর্ডটা পরিষ্কার করো, আমি আবার লিখবো, আপনি লিখবেন। এটাই হচ্ছে আসল লেখাপড়া। এই যে স্ক্রিনে আমি দেখাইতেছি, এন্টার দিব, পড়বো, এগুলা কোনো লেখাপড়া না। কিন্তু কি করব, অনলাইনে তো এর বাইরে আর কিছু করার সুযোগ নাই। আর দুনিয়া সব জায়গায় স্লাইড বেস পড়াশোনা হয়ে গেছে, লেখাপড়া নষ্টও হয়ে গেছে। তা আমরা যখন স্টুডেন্ট লাইফে, তো হোয়াইট বোর্ড, আমি টকিং অ্যাবাউট 95 to 2000 এই সময় ইউনিভার্সিটি লাইফের কথা, তখন তো আমাদের টিচাররা হোয়াইট বোর্ডে লিখতে লিখতে তাদের কাঁধের উপরে গুঁড়া পড়ে যেত। জাফর স্যারের কাঁধের উপরে গুঁড়া হয়ে যেত, চক ভেঙে পড়ে যেত। উনি তখন নতুন টিচার, 94 মোটে ইউনিভার্সিটি জয়েন করে। আমাদেরকে দিয়ে ওনার পড়ানো জীবনের শুরু। আমাদের আগে এক ব্যাচ পড়াইছে, আমরা সেকেন্ড ব্যাচ। তো উনি আমাদেরকে পড়াইতে পড়াইতে কত কিছু উনি শিখছেন। বোর্ডের জীবনে স্যার আগে লিখছেন, তাও ছিলেন 18 বছর আমেরিকায়। প্রথম তো চক হোয়াইট বোর্ডে লেখা তো স্যার বাংলাদেশে এসে প্রথম লিখছে। লিখতে লিখতে স্যারদের কাঁধে ঘুরা পড়ে যেত, যেটা বললাম ঝাড়া দিয়ে কাজ পরিষ্কার করতে, সেই কষ্ট নাই। আর আমি যখন মাস্টার হইলাম 2002-এ, টিচার হইলাম, টিচিং প্রফেশন ঢুকলাম, তখন আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিলাম, পরে তো আসি সরকারি ইউনিভার্সিটি, সেইখানে পাইলাম হোয়াইট বোর্ড। প্রাইভেট ইউনিভার্সিটি তখনও কিন্তু ব্ল্যাক বোর্ড আর চক চলে, সরকারি ইউনিভার্সিটি এখানে আসি হোয়াইট বোর্ড, ওয়াও খুব খুশি হইলাম, যাক চকের গুঁড়া সর্দি কাশি হাঁচি হবে না। হোয়াইট বোর্ডে ব্ল্যাক মার্কার দিয়ে লিখতাম। কতদিন যে ভুল করছি, ক্লাসে কেউ ভুল করে পার্মানেন্ট মার্কার লিখে দিছে, অথবা অফিস অ্যাটেন্ডেন্টকে বলছে একটা মার্কার আনো, সে পার্মানেন্ট মার্কার আনছে, বোর্ডে লিখে দিচ্ছি আর দাগ তো উঠে না। তাহলে অনেক মজার মজা তাই। সেই যুগ শেষ, সেই যুগ শেষ। এখন ক্লাসরুমে যদিও হোয়াইট বোর্ড থাকে, মার্কার থাকে, 90% অফ দ্য টিচার ইউজ করে হোয়াইট স্ক্রিন আর কম্পিউটার, দ্যাট মিন্স পিপিটি স্লাইড। লেখাপড়া এখানেই ধ্বংস। স্যার আমরা তো প্রজেক্টর হ্যাঁ সাথে প্রজেক্টর স্যার, ওই তো প্রজেক্টর আর হোয়াইট প্রজেক্টরই তো পিপিটি, প্রজেক্টর দিয়েই তো। তার মানে হলো কি, টিচারও হাত নাড়ায় না, স্টুডেন্টও হাত নাড়ায় না। তারপরে বের হইলো, আগে আমাদের সময় স্যাররা কি দিত, চোথা দিত, এই শব্দটা শুনছেন কিনা জানি না। ওনারা কিন্তু সাদা কাগজে, তখন কাগজও ইউজ করতো, একদম সাদা হোয়াইট পেপার, বড় লিগেল সাইজ, অথবা নিউজ প্রিন্ট পেপার, তখন বান্ডিল পাওয়া যেত। ওগুলো কিনে টিচাররা নোট করতেন, আগে মানে আজকে কি পড়াবেন সেইটা এসে পড়াইতো। তারপর অনেক টিচার সেটা দিতেন না, যদি ম্যাক্সিমাম টিচারই দিতেন না। যদি কোনো একটা বড় ডেরিভেশন থাকে যেটা ক্লাসে কভার করা যায় নাই, বলতো এই পেজটার ফটোকপি করো, 1 কপি করে আমাকে দিয়ে দাও, বাকিটা তোমরা ফটোকপি করে নিও। ফটোকপি করতাম। ওই ফটোকপি বড় জোর যাওয়া ছিল, ওই চোথা দিকে পড়াইতে। তারপর আমরা যখন মাস্টার হইলাম তখন ওইরকম নোট করতাম। আমি একটা ডায়েরিতে, বড় একটা ডায়েরি, ধরেন আগে ব্যাংকে ডায়েরি পাওয়া যেত, ওগুলো আমাকে ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে ধরেন বাসায় আসছে, কেউ পাইছে না পাইছে, ওইগুলোকে নোট করে করে পড়তাম। তারপরে করলাম কি, বই নিয়ে যেতাম ক্লাসরুমে, একদম লিটারেলি বই। আমার 2002 অ্যালগরিদম বইটা, সি প্রোগ্রামিং এর বই নিয়ে, হার্ভার্ড বই নিয়ে ক্লাসরুমে ঢুকতাম। এই বই দেখে দেখে বোর্ডে পড়াইতাম, কারণ প্রোগ্রামিং জিনিসগুলো চোথায় তুলতে অনেক সময় লাগে, বই দেখে দেখে পড়াইতাম। ছেলেরা বই অনেকের আছে, অনেকের নাই, নীলক্ষেত থেকে কিনবে, আয়োজন করে যাবে, ওইটাও এক মজা। তারপরে লাইব্রেরিতে বই আছে, লাইব্রেরিতে গিয়ে ওরা রাত্রে, সন্ধ্যায়, বিকালে পড়তো, রাত্রে থাকতো না। হ্যালো,
হ্যালো হ্যালো স্যার মেবি স্যারের কথা শোনা যাচ্ছে না। স্যারের কথা স্যার মনে হয় কোনটার কাছে ব্যস্ত। আর ব্ল্যাকবোর্ডের যুগে চলে গেছে। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। আবার আপনাদের যিনি সিআর, হ্যাঁ, তার নাম্বারটা একটু কাইন্ডলি দিয়ে দিবেন। আপনাদের রেগুলার ব্যাচের যিনি সিআর, তার নাম্বারটা একটু দিলে ভালো হয় ভাই। ভাই আপনারটা একটু চ্যাট বক্সে দিয়ে রাখেন, আমাদের সিআর যোগাযোগ করবে। কেউ একজন রেকর্ড করেন ভাই। জি ঠিক আছে, থ্যাংক ইউ। স্যারের সাথে তো আমার অলরেডি কথা হয়। কার সাথে কার কথা হয়? হ্যাঁ, কার সাথে কার কথা হয়? স্যার ওই প্রি ব্যাচের সাথে রেগুলার ব্যাচের সাথে কথা হওয়ার কথা জিজ্ঞাসা করছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ যোগাযোগ হবে। তো যেটা বলতেছিলাম, এই আসলো আপনার পিপিটি স্লাইড। স্লাইড বানায় টিচারদের মধ্যে, তখন কি আগ্রহ, সে স্লাইড বানায় টিচারদের মধ্যে একটা। তখন আমরা মিড লেভেলের টিচার, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারারও ছিলাম 2006, 7, 8-এ। তখন কি কম্পিটিশন টিচারদের মধ্যে, কে কত সুন্দর স্লাইড বানাইতে পারে। স্টুডেন্টরা নাকি বলতো, পরে আলাপ করতো 2 ক্লাসের মাঝখানে, দেখছি স্যার ওই স্লাইড বানাইছে, কি সুন্দর, পাওয়ার পয়েন্টে কিভাবে এই ক্লাসগুলো করে, এইগুলা বলতো। স্লাইড দেখাই একটা ছিল আগ্রহ। এই স্লাইড বানাইতো, টিচার স্লাইড দিত না, প্রথমে লেকচার করতো। এক পর্যায়ে আসলো কি, ওই যে পেন ড্রাইভের যুগ যখন চলে আর কি, 2004, 5, 6 এই সময়, ছেলে পেলে সবার তো পেন ড্রাইভ ছিল না, টিচারের থাকতো হয়তো ক্লাসে 2-1 জন। আস্তে আস্তে দেখা গেছে সবাই পেন ড্রাইভ কিনে, হ্যাঁ, একদম 512 তখন এমবি, 256 এমবি, এটাই ছিল বিশাল সাইজের পেন ড্রাইভ। এই পেন ড্রাইভ কিনে, পেন ড্রাইভ কেনার পর তারা বলে স্যার স্লাইড দেন। আমাদের তো মাথায় বাড়ি, এই স্লাইড আমি আমার নিজে বুঝে, নিজে সুন্দর করে গুছায় পড়ার জন্য বানাইছি 2-3 দিন 4 দিন ধরে একটা 50 মিনিটের ক্লাসের স্লাইড। এই ছেলে নাকি বলে 1 সেকেন্ডে কপি করে নিয়ে যাবে। আমাদের মাথায় কুলায় না, এই কি বলে। ছেলেরা তো ঠিকই নিল। আজকে এত বছর পরে আমি যে কথাগুলো বলতেছি 2005-6, আজকে 16 বছর পরে দাঁড়ায় দেখি এটা একটা অধিকারের পর্যায়ে পড়ে গেছে। স্লাইড দেন, নিয়ে নেন। দেখেন আমি বলতেছি, এখন পর্যন্ত স্টুডেন্ট দেখেন তার খাতা কলম কিচ্ছু দরকার হয়নি। আচ্ছা ঠিক আছে, টিচাররাও ভাবলো ঠিক আছে স্লাইড দিলে সুবিধা। যেই স্লাইড দেওয়া শুরু হইলো, ওই স্টুডেন্টের বাসার টেবিল থেকে পুস্তক উঠে গেল, টেবিলে কোনো বই নাই। মিলাই দেখেন আমরা কিভাবে ধ্বংসের দিকে যাইতেছি। কোনো বই নাই, টেবিলে জায়গা করে নিছে কম্পিউটার, কিছু কাগজপত্র, মোবাইল, বই শেষ। সে জানে না এই কোর্সটা পাশ করে গেছে, এই কোর্সটার জনককে, এই কোর্সটা নিয়ে ভালো ভালো রাইটার কারা আছে, ডেটাবেস সিকিউরিটি নিয়ে কারা কারা ভালো রিসার্চ করে, তাদের বইগুলা দেখতে কেমন, বইয়ের গন্ধটা কেমন, সেই আর্টিকেল গুলা কেমন, সে জানে না। সে স্লাইড জানে। সব মিলাই দেখেন, সব আপনারা ওই যুগেরই মানুষ, ধ্বংসের মানুষ। স্লাইড নেই, সে 12টা 13টা স্লাইড নেয়। এই স্লাইড গুলাই নাকি তার কোর্সের কন্টেন্ট। আশ্চর্য জিনিস। এই স্লাইডের মধ্যে একটা টিচার সে কিভাবে বোঝাবে সেটা রেডি করে নিয়ে আসছে। সেইটা তো বই না, সেটা তো বই না। বই তো বিস্তর জিনিস। একটা বই লিখছে একটা লোক 15-16 বছরের পরিশ্রমে, 500 পেজ, 600 পেজ, 1000 পেজের একটা বই, কত ডিটেইলে লেখা আছে। যুগ যুগ ধরে মানুষ ওই বই পড়বে, একটা এডিশনের পর আরেকটা এডিশন বের হবে। সেই বই না তো, এটা স্লাইড তো বই না। তো বই পড়ে না, বই নাই। তারপর অনেক গুতাগুতি, অনেক জোরাজুরি করি, অনেক টপিক আছে যেগুলো সরাসরি ভালো বইও ওইভাবে পাওয়া যায় না। ঠিক আছে, অনেক কিছু বলি পিডিএফ পড়ো, পিডিএফও পড়ে না। কষ্ট করে ডাউনলোড করাই, তাও পড়ে না। কোনো ইয়ে নাই, মানে আদার কিছু নাই। যে মোট কথা বই নাই যেটা, সেটা তো 10-11 দিক থেকে বই উঠে গেছে টেবিল থেকে। এই 15 সালের পর থেকে পুরা টেবিল ফাঁকা, শুধুমাত্র পিডিএফ এর উপর ডিপেন্ডেন্ট, কিছু সফট কপি ডাউনলোড করে ওগুলো করে। এখন 2020 সালে এসে, 20-19 সালে এসে এটাও নাই। শুধুমাত্র একটা ছেলে মেয়ে একটা কোর্স পাস করতে চায় এই শব্দটার উপর। শব্দটা কি বলেন সবাই? পিপিটি। স্যার কিছু সুবিধাও কিন্তু স্যার আছে। আপনাদের যুগে স্যার দুই একটা প্রোগ্রাম শুধু খাতা কলমে লিখছেন, আর আমাদের যুগে 6-7 এর ছেলেরা কম্পিউটারে রান করে প্রোগ্রাম। স্যার এটাও একটু বুঝেন। জাতি ধ্বংস হইছে তো ঘর থেকেই। এই পিপিটি হইলো তার পরীক্ষার রিসোর্স। তারপরে দেন শেষ হয়নি।
তারপরে আল্লাহ তো নতুন এক দুর্যোগ আমাদের দিলেন 2020 সালের মার্চ মাসে। এই দিন থেকে জাতি আরেক অধঃপতন। জি কি অধঃপতন দেখি বলেন? নিঃসন্দেহে ওই যে না স্যার পাস আর কি অটো পাস লকডাউন পতন স্যার। অনলাইন এক্সাম ভি দিয়ে শব্দটা কি নেন? ক্লাস শেষে কি নেন? সব ভার্চুয়াল তোর বেটা লেকচার ভিডিও, ক্লাস লেকচারের ভিডিও স্যার। এই শেষ। আপনি কিন্তু কবরে ঢুকে গেছেন। ধ্বংস দেখেন, আমি সেই আমরা তো অত পুরানো না, আমাদের 45 বছর বয়স। আমি 1995 থেকে এক্সাম্পলটা শুরু করলাম যখন আমি স্টুডেন্ট। 2002-এ যখন আমি নিচে চাকরি শুরু করি, সেখান থেকেও শুরু করে আজকে 2021 পর্যন্ত, 2095 থেকে 1995 থেকে 2021, এই 26 বছরে আমার নিজের চোখে দেখা অধঃপতনটা আপনাদের সামনে নিঃসন্দেহে এটা আপনি ভালো বললেন। এই অধঃপতনটায় আপনি গেছেন তো গেছেন, আমি গেছি তো গেছি, আমার বউ বাচ্চা গেছে, আমার ছেলে মেয়ে গেছে। আপনি বুঝবেন, আপনি বলতে আমি বলতেছি, আমি বুঝবো আমার বাচ্চা বড় হইলে ও কি জিনিস। যে বাচ্চার হাতে সারাক্ষণ ট্যাব থাকে, ট্যাবে ক্লাস করে, যে বাচ্চার হাতে সারাক্ষণ মোবাইল থাকে, যে বাচ্চার চেয়ার টেবিলে বসতে চায় না, তারা কি হইতেছে তো বুঝতেইছে নি। কত গ্যাংস্টার তৈরি হচ্ছে, এইটা হচ্ছে, এডিকশন হচ্ছে, দেখতেছেন না? স্লো পয়জনিং এর সমাজ ধ্বংস হয়ে গেছে এই একটা জিনিসের অভাবে। বই এখন কারো বাসায় কোনো বুক শেলফই নাই। কিসের বুক শেলফ? একসময় আমাদের বাসায় কি সপ্তাহে বিচিত্রা একটা ম্যাগাজিন ছিল, বিচিত্রা, এইগুলা রাখা হইতো, কত আগ্রহ করে পড়তাম। এই তারপর আসতে হলো আনন্দ বিচিত্রা, মনে আছে? তারপর আমরা যখন স্টুডেন্ট 97-এর দিকে, জানেন কম্পিউটার জগৎ বলে একটা ম্যাগাজিন বের হতো, কম্পিউটার জগৎ। জানি না আমার বয়সে কেউ আছেন কিনা, কম্পিউটার জগৎ। ওই বয়সে কম্পিউটার জগৎ ম্যাগাজিনটা আমরা মানে যে আমরা তো সাধারণ স্টুডেন্ট, আমরা যখন ঢাকায় আসতাম সবাই আমাদেরকে রিকুইজিশন দিয়ে দিত, কারণ সিলেটে পাওয়া যেত না। দোস্ত আসার সময় এইবারে কম্পিউটার জগতের সংখ্যাটা নিয়ে আসবে, সেখানে লেখা থাকতো ফ্লপি ডিস্ক কি, হার্ড ডিস্ক কি, ফ্লপি ডিস্ক দিয়ে কি হয় বের হতো করে। হ্যাঁ, তখন সি শিখে মানুষ, তখন এর আগে পাস্কেল শিখতো, এইগুলা কি পাওয়া যায়, মানে বিস্তর আগ্রহ। এই যে মানুষের মানে টেকনোলজি যে মানুষের ধ্বংস করছে। তারপর আরেকটা জিনিস তো আছেই, এ তো আর শেষ, এটা তো বলার অপেক্ষা রাখে না, সারা বিশ্বতেই শেষ করছে। এখন কোন ভাই জানি সুবিধা বলতে চাইছিলেন, আপনাকে ওই সুবিধা বলতে হবে যে সুবিধা আমার অসুবিধা গুলাকে চাপা দিতে পারে। আর ওই টুকরাটাকে সুবিধা বললেন না, চট করে লেকচার পাওয়া যায়। ফেসবুকটাই মেইন ধ্বংসের কারণ স্যার। হ্যাঁ, ওই ফেসবুকটা তো ধ্বংসের কারণ অবশ্যই, কারণ জিনিস হয়ে গেছে আর কি ছুরি দিয়ে আপনি কি একটা রোগের অপারেশন করে তারে রক্ষা করবেন, না ছুরি দিয়ে আপনি তাকে মানে অন্য কাজে ছুরি ব্যবহার করবেন। এটাই, এই কথাগুলো আমি এতক্ষণ বলি প্রত্যেক ক্লাসে ফার্স্টের, আমি 1 ঘন্টা প্রায় বা আধা ঘন্টা তো এরকম বলি। এগুলা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার আমার মধ্যে যে ক্ষয় ধরে গেছে, এই ক্ষয়টা একটু হইলো পরিষ্কার করা। কারণ এইগুলা না শুনলে, না বললে আপনি এক সময় ধরেই নেবেন এই অপকর্মগুলা করাই হচ্ছে স্বাভাবিক। পিপিটি পড়া, ভিডিও নেওয়া, দেখে পরীক্ষা দেওয়া, এটাই বুঝি লাইফ। আপনি বুঝবেন, আর 20 বছর পর ছেলেমেয়েরা ভাববে আরে এটাই তো লাইফ। অনলাইনে পরীক্ষা হবে, বন্ধু ছবি তুলে পাঠিয়ে দিবে, আমি দেখে লিখবো, এটাই তো মানে অনেস্ট ওয়েতে পরীক্ষা দেওয়া। অনেস্টির ডেফিনিশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এগুলা তো বলে বলে আমি আপনাদের বললাম, আমার বড়রা আপনি আপনার বাচ্চাদের বুঝাবেন, নাহলে তো সব শেষ হয়ে যাবে। কিসের লেখাপড়া, কিসের পিএমআইটি, কিসের জাহাঙ্গীরনগর, কিসের কি, সব শেষ হয়ে যাবে। এই কথাগুলা বলার উদ্দেশ্য কি, শানে নজরুল কি, এখন যে কথাটা বলবো মনটা খুব খারাপ হয়ে যাবে, কিন্তু খারাপ হলে কিছু করার নাই। সেটা হচ্ছে আপনারা কোনো ধরনের লেকচার ভিডিও পাবেন না। আশা করতেছি। হ্যাঁ, আর পিপিটি স্লাইড সেটা আপাতত দিব, যেহেতু আপনাদের সাথে আমার ইন্টারেকশন নাই, তো ফিজিক্যালি দেখাবার সম্ভাবনা নাই আগামী 4 মাসে, তাই আমি পিপিটি স্লাইডটা দিব, বাট আপনারা কোনো লেকচার ভিডিও পাবেন না। সো সবাই লেকচার তুলবেন। হ্যাঁ, একটা জিনিস যেটা আমরা বলি নেটওয়ার্ক কানেক্টিভিটি, অমুক তমুক মিস করে গেছি, অমুক করছি, তো সেটাকে আমি শুরুর দিকে খুব গুরুত্ব দিতাম, এখন আর দিই না। কারণ ক্লাসের রুমে ক্লাস নিলে অনেক স্টুডেন্ট 2-1 ক্লাস আসে না। তার থেকে তো এটা বেটার যে আপনি ক্লাসে 15 মিনিট নেটওয়ার্কের জন্য শুনতে পারেন না, ডাটা নিতে পারবেন, অমুক নিতে পারবেন, কিন্তু ফিজিক্যালি ক্লাসে আসে না, বন্ধুর বিয়ে, ভাইয়ের বিয়ে, চিটাং ঘুরতে গেছে, তাহলে সেই ক্ষেত্রে লস হইতো না, তখন তো লেকচার ভিডিও দেওয়া হইতো না। সো লেকচারের কোনো রেকর্ড দেওয়া হবে না, আপনারা
ক্লাসে শুনবেন, ক্লাসে আমার থেকে জিজ্ঞেস করবেন, বুঝে তারপর ক্লাস লিভ করবেন। এবার বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তো চলেন আমরা শুরু করি। এটা হচ্ছে কি ডেটাবেস সিকিউরিটি, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই সিকিউরিটিটা হচ্ছে আপনার যুগ যত আগাইতেছে স্বাভাবিক নিরাপত্তা, দুষ্ট লোকও বাড়তেছে, দুষ্ট টেকনোলজিও বাড়তেছে, নিরাপত্তা দেওয়ার বিধি ব্যবস্থাও দিন দিন স্ট্রং হচ্ছে। একসময় মানুষজন ঘরে পাতলা তালা লাগাই চলে যেত না, আর এখন ঈদের সময় বাড়িতে গেলে কলাপসিবল গেটে 3টা তালা, মেইন গেটে 1টা তালা, পারলে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো, কত কিছু। তো সিকিউরিটি দুনিয়া জোড়াই বাড়তেছে, কারণ টেকনোলজিতেও বাড়বে। আমরা যে স্পেশালি যে কোর্সটার জন্য এখানে বসছি সেটা হচ্ছে ডেটার সিকিউরিটি। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের লাইফে, ডেটা ছাড়া আমরা চলতে পারি না, এক পা আগাইতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না। ডেটা সিকিউরিটি, এই সিকিউরিটি শব্দটা দিয়ে যারা কম্পিউটার সায়েন্স, আইসিটি, ট্রিপলি এই ধরনের সাবজেক্টে পড়ে, এগুলো অ্যাপ্লাইড সাবজেক্ট, তারা এই সিকিউরিটি শব্দটা দিয়ে অনেকগুলা সাবজেক্ট পড়ে। নেটওয়ার্ক সিকিউরিটি আপনি শুনবেন, সাইবার সিকিউরিটি আপনি শুনবেন, ইন্টারনেট সিকিউরিটি আপনি শুনবেন, হ্যাঁ, তারপর হচ্ছে ডেটাবেস সিকিউরিটি। এই 4টা তো এখনই বলে ফেললাম। এবং সিকিউরিটি শব্দ দিয়ে অনেক কিছু আছে, এবং এই সিকিউরিটি শব্দ দিয়ে বাইরের দেশে প্রচুর ডিগ্রি আছে, মাস্টার্স। বাংলাদেশেও একটা ইউনিভার্সিটি এই সিকিউরিটি ওয়ার্ডটার উপর বেস করে একটা ডিগ্রি দেয়, হ্যাঁ, 2 বছরের একটা ডিগ্রি দেয়। তো এই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই টার্মিনোলজিটা। তার মধ্যে আমরা আমাদের পিএমআইটির জন্য সব কোর্স তো পড়ানো যায় না, যেহেতু 10টা কোর্স পড়ানো হয় আর ওদের 14টা, তো সিকিউরিটি নিয়ে 1-2টা কোর্স থাকা দরকার। সেই হিসেবে আমাদের মনে হয়েছে ডেটা সিকিউরিটিটা খুব গুরুত্বপূর্ণ। এটার অনেক টেকনোলজি টুলস আপনি অন্যান্য সব সিকিউরিটিতে পাবেন। সাইবার সিকিউরিটি পড়তে গেলে, নেটওয়ার্ক সিকিউরিটি পড়তে গেলে, হ্যাঁ, বা অন্য কোনো সিকিউরিটি পড়তে গেলে আপনি পাবেন। আর ডেটাটা যেটা বললাম, ডেটা ছাড়া যেহেতু চলে না, এই কারণে আমরা পিএমআইটিতে এই কোর্সটাকে রাখছি। আমি এই কোর্সটা রাখার কারণটা এক্সপ্লেইন করলাম, কারণ আপনাদের মনে, অনেকের মনে হয় যে আমি XYZ কোর্সটা করতেছি, এই কোর্সটা কেন করতেছি, এটা না করে ওইটা করলে ভালো। এটা স্বাভাবিক, হতেই পারে, এই জাস্টিফিকেশনটা। আচ্ছা, চলেন আমরা শুরু করি। তার আগে, সবার আগে, এই কোর্সটা শুরু করার আগে এই কোর্সটার মূল যে টার্মটা না থাকলে সিকিউরিটি হইতোই না, সেই টার্মটা কি? ডেটা, তাই না? জি স্যার। টার্মটা কি? ডেটা। এখন আমাকে বলেন ডেটা শব্দটা কি, ডেটা মানে কি? কালেকশন অফ ইনফরমেশন। না, ইনফরমেশন তো না, এটা তথ্য, এটা মানে এলোমেলো একটা তথ্য যেটা অর্গানাইজ হয়ে স্যার আছে। ডাটা হচ্ছে উপাত্ত স্যার। হ্যাঁ, সুন্দর বলছেন। ডাটা মানে উপাত্ত, বাংলা বলছেন। এখন জিজ্ঞেস করতে উপাত্ত কি বলতেন? উপাত্ত মানে ডাটা। স্যার র এলিমেন্টস অফ ইনফরমেশন স্যার, র এলিমেন্টস অফ ইনফরমেশন। আচ্ছা, ইংলিশটা আমি বুঝলাম, আপনার বন্ধুরা অনেকে বোঝে না, একটু ব্যাখ্যা করবেন। র এলিমেন্ট মানে কি? র এলিমেন্ট মানে সাপোজ যদি আমি ব্যাখ্যা করতে যাই, আমার একটা সাবান তৈরি করতে হবে, তো সাবান তৈরি করতে হলে যে যে উপাদানগুলো লাগবে সেগুলোকে র এলিমেন্ট। তো একটা ইনফরমেশন হইতে হলে যে উপাদানগুলোকে আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে স্যার ডাটা। কাঁচামাল। জি স্যার, কাঁচামাল। আচ্ছা, কাঁচামাল গুলো হচ্ছে ডেটা। আপনার কথা কিন্তু খুব সুন্দর হইছে, ভালো। ইনফরমেশন তৈরি করতে যা লাগবে সেগুলো নিয়ে ডাটা। এইভাবে বলার থেকে এইটা বলা বেটার। ওই যে হ্যাঁ বলেন। ডাটা হচ্ছে নিজস্ব কোনো মানে ইউজফুল অর্থ থাকে না। এই ডাটা গুলো যখন একসাথে সাজায়, যখন ইউজফুল কোনো ইনফরমেশন, তথ্য তৈরি করে, তখন সেটাকে ইনফরমেশন বলে। আচ্ছা, এটা হচ্ছে আপনার জীবনে চলার জন্য সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট। যা দুনিয়াতে যা দেখি, যা আশেপাশে আছে, যেটা ইন্ডিভিজুয়ালি কোনো মিনিং নাই, আলাদাভাবে কোনো মিনিং নাই, কোনো অর্থ নাই, তখন সেটা ডেটা। কোনো অর্থ নাই। সে রাস্তায় আপনি হাঁটতেছেন, রাস্তায় দেখলেন একটা দড়ি পড়ে আছে, ওই দড়িটা ডেটা, কারণ ওই মুহূর্তে ওইটা কোনো মিনিং নাই। বাট দড়িটা যখন আপনার বাসায় বারান্দায় টানানো কাপড় শুকানোর জন্য, তখন ওইটা কিন্তু ইনফরমেশন হয়ে গেছে বলবো না, বাট গোয়িং টু বি ইনফরমেশন। ঠিক আছে? সো র মেটেরিয়াল যেটা বলছেন ভেরি নাইস, কিন্তু ওই শব্দটা বললে ভালো হইতো। দুনিয়াতে যা কিছু আছে যার কোনো অর্থ নাই, অর্থহীন হইতে হবে। মিনিংলেস শব্দটা না বললে ডাটার ডেফিনিশনটা হবে না। ইন্ডিভিজুয়ালি কোনো মিনিং নাই, আবারও বলতেছি ইন্ডিভিজুয়ালি। সে আরেকজনের সাথে গেলে মিনিংফুল হয়ে যায়। যেমন দড়ি বারান্দায় দিলাম, তখন বারান্দা আসছে, গ্রিল আসছে, ফ্ল্যাট আসছে, মানুষের বাসা আসছে, সবকিছুর মধ্যে যখন দড়ি ঢুকছে, সবকিছু মিলে একটা ইনফরমেশন হয়ে গেছে, একটা তথ্য, একটা কিছু ক্যারি করে যে এই দড়িতে আমি কাপড় শুকাই। ইটস এ মিনিংফুল কথা। রাস্তায় দড়ি পড়ে আছে, এটা মিনিং কি? কোন মিনিং নাই। ধরেন আমি রাস্তায় দাঁড়ায় বললাম রহিম,
রহিম, মানুষ বলবে আমার পাগল। এই রহিম শব্দটা ডেটা, কারণ এটা কোনো মিনিং নাই, কোনো মিনিংলেস। কত ওয়ারেজ আমি বললাম এই রহিম তোমার যার মোবাইল নাম্বার 017 অমুক অমুক অমুক, যে জাহাঙ্গীরনগরে পিএমআইটি তে ক্লাস করো, সে কই, সামনে আসো সামনে আসো, এই মিনিংফুল হয়ে গেল। দেখেন এখানেও রহিম আছে, আগেও রহিম ছিল, ওই রহিম এখানে মিনিংফুল হয়ে গেল, আর একটু আগে মিনিংলেস ছিল। স্যার এখানে আমিও আছি স্যার। ও আপনিও আছেন, আপনি কি রহিম? জি স্যার। ওকে ভেরি গুড, ও আপনি কংগ্রেচুলেশন। রহিম, আচ্ছা ঠিক আছে। তো এই যে ইন্ডিভিজুয়ালি দুনিয়াতে যা কিছু আপনি দেখেন পথ চলার জন্য, যার ইন্ডিভিজুয়ালি কোনো মিনিং নাই, মিনিংলেস, এটাই হচ্ছে ডেটা। এই মিনিংলেস জিনিসগুলোকে যদি কোনোভাবে অর্গানাইজ করা যায় এবং সেটা থেকে যদি কোনো মিনিং বের করা যায়, তখন সেটা হয়ে যাবে ইনফরমেশন। ফর এক্সাম্পল ধরেন সরি এরকম কিছু একটা লিখলাম, কিছু জিনিস কি লিখলাম, আগডুম বাগডুম কি লিখলাম বলেন? এটা দেখে বোঝা যাবে নাম্বার। তার মানে এই যে নাম্বার লিখছেন স্যার। না না না, নাম্বার বললে ভুল, নাম্বার তো অনেক পরে জন্ম হয়েছে, এগুলাকে সিম্বল বলবেন, সিম্বল। এটা যে 5, এটা তো অনেক পরে আবিষ্কার হয়েছে, এগুলা সিম্বল। মানুষ তো এক সময় প্রস্তর যুগে ওই দাগ দিয়ে আগ দিয়ে মনের ভাব প্রকাশ করতো না, যখন কথা বলা শিখে নাই। তো এগুলা কিছু সিম্বল, কিবোর্ডে প্রচুর সিম্বল আছে, বেশ এগুলাকে নাম্বারও বলবো না, ক্যারেক্টার বলবো না, দিয়েও বলবো না, কিছু বলবো না, কিছু আঁকা ঝোঁকা করলাম। আচ্ছা এরকম যদি আমি একটা দিতাম, এটার কি বলতে পারতেন একটা কিছু? যদি এটা কোনো ইয়ে থাকে এইরকম একটা দিলাম, এটা কি বলবেন? সিম্বল। কিবোর্ডে এরকম একটা ওয়েভ আছে, হ্যাঁ, তা এইরকম একটা জিনিস দিলাম, এটা কি? সিম্বল। এটার একটা মিনিং মানুষ বানাইছে, এটা কি? একটা সিম্বল। এটা কি? একটা সিম্বল, তাই না? এটা কি? একটা সিম্বল। যা লিখবেন আপনি প্রত্যেকটা ক্যারেক্টার সিম্বল গুলা দিয়ে আমরা কিন্তু মনের ভাব প্রকাশ করি। যাই হোক, অত আমি লিঙ্গুইস্টিক কোর্সে চলে যাব, তাইলে বেশি আলোচনায় গেলে। এই যে একজন বললেন কিছু বোঝা যাচ্ছে না, এই ফিলিংটাই আমি জানতে চাইছি। যখনই দেখবেন আপনি কিছু বোঝা যাচ্ছে না, তার মানে বুঝবেন ওগুলো ডাটা দেখতেছেন, ইন্ডিভিজুয়ালি কোনো মিনিং নেই। এটা কি মানে আছে? এটা কত রকমের মানে, এটার হাইফেন বলে, এই যে এখানেই আছে, এটার আন্ডারস্কোর বলে, এটার মাইনাস সাইন বলে, কত কিছু বলতে পারে, কোনো মিনিং নাই। তারপর এরকম দুইটা দাগ রেড ক্রস করে এটা কি বুঝাইতে চাইছে? ইন্ডিভিজুয়ালি মিনিং নাই, এটার একটা মিনিং আছে, অ্যারিথমেটিক একটা অপারেটর, অনেকে ইয়ে হিসাবে আমরা জানি, কিন্তু এইখানে লিখলাম যে এটা কোনো মিনিং নাই। অনেকে আবার বললেন না স্যার যোগ বিয়োগের কাজ করতেছে, এগুলো সিম্বল। এই যে মিনিংলেস কিছু সিম্বল আমি লিখলাম ইন্ডিভিজুয়ালি, যার কোনো মিনিং নাই, এগুলো ডেটা। আর এখন দেখেন একই জিনিস লিখতেছি, একটু জাস্ট বুঝে বলেন তো এখন কি এটা? মোবাইল নাম্বার, বাংলাদেশের মোবাইল নাম্বার, বাংলাদেশের মোবাইল নাম্বার। এই কথাটাই একটু আগে কিন্তু আপনার মুখ দিয়ে বের হয়নি, মাত্র 1 মিনিট আগে, একই জিনিস। সো এটা কি আর এটা কি? এটা ইনফরমেশন। এবার বুঝছি? জি স্যার। আর পেস লাগবে না স্যার, না স্যার। অর্থাৎ যখনই এইগুলা মিলেমিশে মিনিংফুল কিছু তৈরি করবে, এটা হচ্ছে ইনফরমেশন। এই যে ডেটা, এই ডেটা নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এই কোর্সটাতে আসি। কত ধরনের ডেটা হয়, প্রচুর ডেটা হয়। আমরা যে ডেটাগুলো নিয়ে ডেটাবেস কোর্সে, যেমন আপনি যে কথা বলতেছেন, একটা ওয়েভ জেনারেট হচ্ছে না, ফ্রিকোয়েন্সি সাউন্ড নিয়ে যারা পড়ছেন ফিজিক্সে তারা জানবেন, একটা ওয়েভ জেনারেট হচ্ছে। আপনি স্ক্রিনে তাকায় আছেন, হ্যাঁ, ডেটা। আপনি ফেসবুকে একটা কমেন্ট বাটনে প্রেস করেন, ডেটা। ফ্যান ঘুরে, ডেটা। গাছের পাতা নড়ে, ডেটা। কারেন্টে লাইট জ্বলতেছে, ডেটা। প্লেন চলতেছে, ডেটা। ট্রেন চলতেছে ইলেকট্রিসিটিতে, ডেটা। তারপর ধরেন প্লেনের ব্ল্যাক বক্সের মধ্যে অনেক ইনফরমেশন থাকে, প্লেন অ্যাক্সিডেন্ট হলে খুঁজে পাওয়া যায়, ডেটা। কত আর বলবো? তার মানে কি, অফিসে আপনি যাচ্ছেন, কার্ড পাঞ্চ করতেছেন, ডেটা, ডেটা জেনারেট হয় আর কি। হ্যাঁ, তারপর যা করেন সারাদিন, যা করেন সবই আপনি ডেটা নিয়ে থাকেন। এই ডেটাগুলোকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য কিছু টুলস এন্ড টেকনোলজি শিখবো, বুদ্ধি টুদ্ধি শিখবো এই পুরো কোর্সে। প্রশ্ন হচ্ছে স্যার এই ডেটা নিরাপত্তা দেওয়ার দরকার কি? তাহলে বেসিক কোশ্চেন আসলে দরকার কি? তার আগে বুঝতে হবে ডেটা কি আসলে অনিরাপদ? আপনি বিশ্বাস করেন? যে একজন বলেন তো যে হ্যাঁ স্যার আমি মনে প্রাণে বিশ্বাস করি ডেটা অনিরাপদ, কারণ আমি ভুক্তভোগী,
অথবা আমার ভাই ভুক্তভোগী, আমার কলিগ ভুক্তভোগী, আমার প্রমাণ আছে, আমি দেখছি, নিজের চোখে দেখছি বা ফিল করছি। দেখি আছেন কেউ যে ডেটা অনিরাপদ? স্যার বাংলাদেশ ব্যাংকে জি স্যার, ডাটা তো অবশ্যই অনিরাপদ স্যার। অনিরাপদ তো আমি জানি, আপনি এক্সপিরিয়েন্স হয়েছেন কিনা? জি স্যার, যেমন আমি এরকম হয় যে কোনো জায়গায় কথা বলতেছি ফোনে, ইভেন আমি এটাও খেয়াল করছি হয়তো অনেক সময়, আমি জানি না এটা অনেকে হয়েছে কিনা, সামনাসামনি কথা বলতেছি কিন্তু দেখা যাচ্ছে যে ফেসবুকে বা গুগলে আমাকে ওই জিনিসটা মানে নিয়ে আসতেছে যে আমার এটা দরকার কিনা বা ওইটা দরকার কিনা। দ্যাট মিনস আমার ভয়েস থেকে শুরু করে এভরিথিং মানে ইনসিকিউর। আচ্ছা, ঠিক, কোন একটা ভালো এক্সাম্পল দিছে। সবকিছুতে এখন তো যেই টুলস টেকনোলজি বের হইছে সব জায়গায় ট্র্যাক হয়ে যায়। এই মোবাইলে আপনি কথা বলতেছেন, মোবাইলে লোকেশন সেট করা আছে, এই মোবাইলটা কই ঘুরে, তাই না? মোবাইল আপনার পকেটে থাকলে আপনি ওই জায়গায় আছেন। এই যে আপনার আইডেন্টিটি একটা যদি ডেটা হয়, আপনি মানুষটা যদি একটা ডেটা হয়, এই ডেটাটা আপনি ফিল করতেছেন যেটা অনিরাপদ, আবার ঠিক একই ঘটনাকে অনেকে ফিল করতেছেন না এটা নিরাপদ, আমার লোকেশনটা জানানো দরকার। তাহলে এইগুলা তো আপেক্ষিক ব্যাপার হয়ে যাচ্ছে। যে ঘটনাটা একজনের কাছে মনে হচ্ছে অনিরাপদ, হয়তো ম্যাক্সিমামের কাছে অনিরাপদ, কিন্তু দুইজনের কাছেও তো এটা নিরাপদ হওয়ার ব্যাখ্যা আছে এই ঘটনাটা, তাই না? তাহলে আপেক্ষিক একটা ব্যাপার। কিন্তু আমাদেরকে একটা কনক্লুশনে তো আসতেই হবে যে ডেটা অনিরাপদ আছে, নাইলে এই কোর্স পড়তে লাভ আছে, অথবা অনিরাপদ হয় বা হতে পারে। সবচেয়ে সুন্দর এক্সাম্পল হলো যে আমার জীবনে একবারই হয়েছে, আমার ইমেলের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তার মানে আমার পাসওয়ার্ডটা, একটা ডেটা চুরি হয়েছে। যে চুরি করছে সে রোবট চুরি করতে পারে, কোনো কম্পিউটার প্রোগ্রাম চুরি করতে পারে, অথবা কোনো মানুষ চুরি করতে পারে। চুরি হয়েছে, তার এটা ইললিগ্যাল ছিল, তার এটা নেওয়ার কথা ছিল না, সে নিচে। ডাটা তো আমি ডিজিটাল ডাটার কথা বললাম, আর ফিজিক্যাল ডাটা তো দুনিয়াতে সারাদিনই চুরি হয়। কারো হাত থেকে মোবাইল চুরি হয়, কারো হাত থেকে ঘড়ি চুরি হয়, মানি ব্যাগ চুরি হয়। এগুলো হলো ফিজিক্যাল ডাটা, ফিজিক্যাল লাইফের। আর ডিজিটাল লাইফের ডাটাও তো চুরি হয় না? বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চলে গেছে না ফিলিপিনে? হ্যাঁ, কত কিছু চলছে, কত কিছু। এই যে কয়েকদিন আগেও কয়েকটা ব্যাংকে সম্পর্কে সতর্কতা দিছে, হ্যাঁ, ওই ব্যাংকগুলার এটিএম কার্ড ইউজ করা নিয়ে সম্ভবত, হ্যাঁ, এরকম বেশ কিছু প্রাইভেট ব্যাংকে। তার মানে কি, যেটা চুরি হয় এটা প্রমাণিত। মানে আমি আপনাদের কাছে এই কোশ্চেনটা করছিলাম, এক্সপেরিয়েন্স আছে কিনা। আচ্ছা, চুরি হচ্ছে। এখন এই চুরিটা সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আপনার বাসা থেকে জিনিস চুরি হয়েছে, আপনি দেখছেন, তাইলে তো একটা বোঝা যায় আমি বাসায় এখন দরজাটা ভালো করে লাগাবো, তালাটা ভালো করে মারবো, অথবা দরজা জানলা গ্রিলটা আরো মজবুত করবো, একটা কিছু আমি করব। এখন আপনার বাসায় যেটা চুরি হইতেছে আপনি বুঝতেছেন না। আপনি দেখেন মাসের শুরুতে 20টা মুরগি আনছিলেন, ছোটা বুয়া এসে আপনার কাজ করে 3 দিন পরে বলে বা 7 দিন পরে বলে, খালু মুরগি 10টা আছে। আপনার মাথায় হলো, কিরে 7 দিনে আমি 10 মুরগি খেয়ে ফেললাম, বলে 10টা মুরগি আছে। সন্দেহ, দেখেন সন্দেহ, ইউ আর নট কনফার্ম। 10 কেজি পেঁয়াজ আনছেন, 7 দিন পরে বলে, মামা 1 কেজি আছে পেঁয়াজ, কালকে পেঁয়াজ আনা লাগবে। সন্দেহ। অথবা সে না বললে আপনার সন্দেহই হইতো না। এরকম যে কত ডিজিটাল ডাটা আমাদের চোখের সামনে যে প্রতিদিন যাচ্ছে আমরা জানি না। স্পেশালি বাংলাদেশের মতো যাদের ডেটা সিকিউরিটির কোনো স্ট্রং টেকনোলজি টুলস ইনফ্রাস্ট্রাকচার নাই। আপনি আপনার অফিসের ডাটা যে কেউ নিচ্ছে না এটা আপনি জানেনই না। আমরা পড়বো যখন তখন দেখবেন এই মজার টেকনিক গুলা কিভাবে চুরি হয়। আমাদের এই কোর্সটাতে যত না সমাধানের কথা বলা আছে, সমাধান আছে, তার থেকে বেশি সমস্যার কথা বলা আছে। কারণ সমস্যাগুলো যদি জানি, সমাধান আপনি একদিন না একদিন বের করতে পারবেন। এই 11টা ক্লাসে তো হয় না, ইটস এ ম্যাটার অফ 1 ইয়ার কোর্স। এই কোর্সটা যে কন্টেন্ট আছে, সো আপনি চুরি হচ্ছে যে এটা বোঝাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সমাধান পরে। আপনি যদি ফিলই না করেন আপনার ডাটা চুরি হয়ে যেতেছে। আচ্ছা ধরেন আপনার ইমেইলের অ্যাকাউন্ট চুরি হয়েছে 3 মাস আগে। আজকে যদি আপনাকে বলি আমি যে কে জানি রহিম আছেন এখানে, রহিম সাহেব আপনি জানেন আপনার ইমেল অ্যাকাউন্টটা যে মার্চ মাসে চুরি হয়েছে? আপনার তো মাথায় বাড়ি, আমার ইমেইলে কত গোপন কথা আছে, কত ইম্পর্টেন্ট মেইল আছে। এই মেইল যদি আমার ঘর সংসারে বউ বাচ্চা জানে হয়তো আমার কেলেঙ্কারি লেগে যাবে, অফিসে জানলে একটা দুর্ঘটনা ঘটে যাবে, অথবা আমার কি বলে ডার্লিং জানলে আমার থেকে সরিয়ে অন্য নৌকায় পা দিয়ে দিবে, কত কিছু হয়ে যেতে পারে।
হ্যাঁ, এখন হঠাৎ করে যদি আমি একটা প্রমাণ দিয়ে বলি, আপনি কি জানেন 3 মাস আগে যে আপনার অ্যাকাউন্টটা চুরি হয়েছে, চোর ঘাপটি মেরে বসে আছে, সে আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে নাই, সেও অ্যাক্সেস করে, আপনিও অ্যাক্সেস করেন, তাই না? তার জন্য এখন এখন তো অনেক কিছু আছে, অন্য জায়গা থেকে হইলে আপনার কাছে নোটিফিকেশন আসে, আপনার অনেক সিকিউর কোশ্চেন আছে, অমুক আছে, ব্যাকআপের একটা প্রসেস আছে, এগুলোর উপর দিয়েও ডিঙ্গায়া আছে। আমরা আসলে কিছুই জানি না। আমরা এতক্ষণ এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা কিসের মধ্যে আছি? ডেঞ্জারাস রকমের ভালনারেবল একটা সিচুয়েশন। ভালনারেবল। আপনি এই যে আরো এই অনলাইনের যুগ বলতে বলতেছি, এই যে হোম অফিস, এই যে হোম অফিসের নামে ট্রানজেকশন, ডেটা ট্রানজেকশন, মানি ট্রানজেকশন, তথ্য ট্রানজেকশন যা কিছু হচ্ছে, আপনি নিশ্চিত করে বলতে পারবেন কোথাকার জিনিস কোথায় যাচ্ছে? আপনি এটা শিওর যে যাচ্ছে না, মাঝপথ থেকে কেউ নিচ্ছে না? অ্যাটাকার কি কম আছে? হ্যাকার ক্র্যাকারের তো বুদ্ধির অভাব নাই, কত কিছু হচ্ছে। এই যে আপনি কার্ড দিয়ে একটা জিনিস কিনে ফেলতেছেন, কিসের বেশিসে আপনি ট্রাস্ট করতেছেন? আপনি পিন নাম্বার দিচ্ছেন, আপনি অমুক দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন। হ্যাঁ, আমরা ট্রাস্টওয়ার্থিনেস জেনেই ইউজ করি, কিন্তু মাঝখান দিয়ে কেউ করলে দুর্ঘটনা করতেছে স্লো পয়জনিং মতো, সেটা কিন্তু আমরা বুঝি না। তার মানে যেটা কনক্লুশন দাঁড়াইলো, আমরা একটা ভালনারেবল সিচুয়েশনে আছি। অধিকাংশ ক্ষেত্রে বলবো না, আমরা ডাটা চুরি হচ্ছে সেটা বুঝতে পারি, তবে অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। যে ক্ষেত্রে বুঝতে পারি না সেটা হচ্ছে অ্যালার্মিং। যদি বুঝতে পারি, আমি 6 মাসের মধ্যে টেকনোলজি বের করব। যেমন করোনা, এই কোভিড আসলে কি দিলে এটা মরবে, এই মেডিসিন বাই করতে 1 বছর চলে গেল, ততদিনে যা ধ্বংস করা সে তো করেই দিয়েছে। 40 লক্ষ মানুষ দুনিয়া থেকে নাই, আল্লাহ মাফ করুক, তাই না? তো এই যে ডেটা গ্লোবালি একটা স্ট্যাটিস্টিক দেখা গেছে যে অন্তত সারা দুনিয়ায় মিলে 20% ডেটা, অ্যানুয়াল একটা হিসাবে 20% ডেটা আপনার প্রতি মুহূর্তে ভায়োলেশন হচ্ছে অথবা অ্যাটাকের শিকার হচ্ছে। 20% কিন্তু মুখের কথা না, প্রতি 5টায় একটা ডেটা আপনার চুরি হয়, প্রতি 5টায় একটা। এটা কিন্তু অনেক বেশি। এই পার্সেন্টেজটা 2% হলে আমরা বলতাম এমন কোনো বিপদ নাই। 20% ডেঞ্জারাস জিনিস। সো ডেটাবেস সিকিউরিটি কোর্সটা করা জরুরি, এটাই হলো ব্যাকগ্রাউন্ড। এবার বুঝছেন? হ্যাঁ, ওকে। মুখস্থ করবেন না, বারবার বলছি, এই কোর্স যদি আপনি মুখস্থ করছেন তো শেষ, ধ্বংস হয়ে যাবেন, আমার সাথে তাল মিলাই পারবেন না, বুঝতে হবে। এখন আসেন, আমরা তো একটা ধারণা নিলাম, না মানে গল্পের ছলে একটা ধারণা নিলাম, আমার ডাটা চুরি হয়, আমার ডাটা চুরি হতে পারে, আমার ডাটা চুরি হচ্ছে, একটা বায়বীয় ধারণা, অনেকটা বায়বীয় ধারণা। ইন দ্যাট সেন্স বললাম যে দেখলাম যে আমাদের ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেছে, অমুক হচ্ছে, বুঝতেছি, তারপরে কেমন যেন একটা বায়বীয়, আমি ফিক্স করতে পারতেছি না আমার এই ডেটা চুরি হওয়াটা আটকানো মানে কি হয়, চুরি মানে কি? তাহলে চুরি মানে কি? চুরি মানে জিনিসটা আমার কাছ থেকে নিয়ে গেল, এটারে চুরি বলে? চুরি মানে কি জিনিসটা আমার চোখের সামনে ভেঙে দিল, এটারেও কি চুরি বলে? চুরি মানে হলো জিনিসটা আমার সামনে সে গিলে খেয়ে ফেললো, এটারে চুরি বলে? দৌড়ে চলে গেল, চুরির ডেফিনেশন। কারণ ডিজিটাল মানে টেকনোলজির ডেটা থিফ হওয়ার ডেফিনেশন বানাইতে হবে। এটার জন্য এখন আমাকে কিছু অবজেক্টিভ ফিক্স করতে হবে, যে আসলে আমার কিসের বেসিসে আমি সিকিউরিটি দিব, আমার চুরি কত রকমের হইতে পারে। হ্যাঁ, আমার এখন একটা অবজেক্টিভ ঠিক করতে হবে, সিকিউরিটির অবজেক্টিভ, যে এই হচ্ছে আমার উদ্দেশ্য, এই কারণে আমার ডাটাকে নিরাপদ করতে হবে। এই অবজেক্টিভ আছে কয়েকটা, 3টা। এই অবজেক্টিভ গুলো কি একটু কেউ জানি, বলতে পারবো? মাইক্রোফোন অফ করেন স্যার। বলতে পারবো স্যার? এখানে তো ডিডোস অ্যাটাকের কথা বলা হয়েছে স্যার। ও, আপনি দেখতেছেন নিচ দিয়ে? আচ্ছা, এইটা কিছু না, ধরেন এই বক্স ভুলে যান, আপনার মাথায় যা আছে রিয়েল লাইফ থেকে ভেবে বলেন আপনার ডাটা অনিরাপদ হয়, এখন আপনি এইটা আটকানোর জন্য সিকিউরিটি দিবেন। মানে আমি বলতেছি আপনার চুরি হওয়ার 3টা গলি আছে, ফাঁকফোকর আছে, ফাঁকফোকর গুলো জানতে যাচ্ছে, তাইলে আপনি রেমেডি দিতে পারবেন। স্যার নরমালি তো এসকিউএল ইনজেকশন দিয়ে হচ্ছে গিয়ে এই যে কোনো জায়গার হচ্ছে ইনফরমেশন নেওয়া যায়। যেমন আমি যখন এই সিচ প্র্যাকটিস করতেছিলাম তখন স্যার একটা স্কুলের এসকিউএল ইনজেকশন মানে কোড মারছিলাম, তখন ওইখানে স্টুডেন্টদের অনেক ইনফরমেশন প্লাস হচ্ছে টিচারদের ইনফরমেশন চলে আসছিল আর কি।
আচ্ছা আর স্যার আরেকটা জিনিস সেটা হচ্ছে এই একবার বিআরটি এর ওয়েবসাইটে স্যার ডিডোস অ্যাটাক মারছিলাম, তো ওইখানে দেখলাম যে স্যার 5 মিনিটের জন্য একটু স্লো হয়ে গেছিল, তারপর সাথে সাথে স্যার আমার কানেকশন করে দিছে আর কি, ডিসকানেক্ট করে দিছে। তো স্যার এই দুইটা জিনিস আছে স্যার। আচ্ছা ঠিক আছে। একটা হচ্ছে স্যার মিডলম্যান অ্যাটাক, যেটা হচ্ছে স্যার যখন তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে না, মাঝপথে চুরি হয়ে গেছে। আচ্ছা আপনি যেটা বলতেছেন বিভিন্ন ধরনের অ্যাটাক বা দুর্ঘটনা এরকম হাজারে হাজারে আছে, হাজারে হাজার না শয়ে শয়ে আছে। তো আমি আসলে এই প্রশ্নটা না, কারণ আপনি যদি দুর্ঘটনার গুলা বলে অবজেক্টিভ ঠিক করেন তাহলে কুলাইতে পারবেন না। দেখা গেছে আপনি 50টা দুর্ঘটনা অ্যাটাক মাথায় রেখে আপনি ডিজাইন করলেন, 51তম দুর্ঘটনা আমি সামনে নিয়ে আসলাম, তো কি আবার ডিজাইন চেঞ্জ করবেন? যে অবজেক্টিভটা আমরা জানতে চাচ্ছি কি কি আমার মানে আমি কি বুঝাইতে পারতেছি কিনা জানি না, আমাকে 3টা গোল ফিক্স করতে হবে। এই 3টা জিনিস যদি আমি মেনটেন করতে পারি তাহলে আমার ডাটা সিকিউর। হ্যালো বলেন স্যার, এটা হচ্ছে স্যার আপনি মেবি সিআইএ ট্রায়াডের কথা বলতেছেন স্যার, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অ্যাভেলেবিলিটি যদি আমি মেনটেন করতে পারি কোনো ডেটার তাহলে সেটা সিকিউর থাকবে। কনফিডেন্সিয়ালিটি মানে কি? কনফিডেন্সিয়ালিটি মানে স্যার ডেটাটা সিকিউর থাকবে, যে এটা একটা সিকিউর প্যাটার্ন আছে, এটা আনওয়ান্টেড কোনো অ্যাক্সেস জানতে পারবে না, বা আমি তাহলে স্যার 3টা জিনিস হচ্ছে যে মানে আমি ডাটা সব কোথায় রাখতেছি, তারপর আমি কিভাবে স্যার পাস করতেছি, এবং হচ্ছে কে কে এটাতে স্যার অ্যাক্সেস পাচ্ছে। এই 3টা জিনিস অবজেক্টিভ আমি স্যার এখানে সিকিউর করি তাহলে ব্যক্তিগত সুরক্ষা এনক্রিপশন করে রাখার ব্যাপারটা। আচ্ছা এটার মেইন হচ্ছে, আচ্ছা কনফিডেন্সিয়ালিটি কি জানি একজন বললেন স্যার? কনফিডেন্সিয়ালিটি মানে স্যার হচ্ছে ডেটাটা সিক্রেসি রাখাটা, যে ইন কেস অফ আনওয়ান্টেড অ্যাক্সেস আপাতত অ্যাক্সেসটা রিডিউস করা। আচ্ছা আর ডিটেইল কঠিনে যাচ্ছি না। কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে যার ব্যবহার করার কথা তার বাইরে অন্য কেউ ব্যবহার করলেই আমি বলি কনফিডেন্সিয়ালিটি নষ্ট হয়ে গেল, এই তো? তার মানে আমি কনফিডেন্সিয়ালিটি এনশিওর করব, এটা একটা জিনিস। তাহলে কনফিডেন্সিয়ালিটি মানে হলো আমার জিনিসটা আমার ছাড়া অন্য কেউ ধরতে পারবে না। ধরতে না পারলে আর চুরি হয় কেমনে, তাই তো? স্যার কনফিডেন্সিয়ালিটি জিনিসটা কি এমন, যেমন আমি মনে করেন কোনো কিছু একটা ক্রয় করলাম, এটা আমি চাচ্ছি আমার কাছেই থাক, অন্য কেউ না জানতে পারুক, কিন্তু দেখা যাচ্ছে যার কাছ থেকে কিনলাম সে কি করলো, এটা যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিল অমুক একটা এই জিনিস কিনছে, তাহলে তো আমার আর কোনো কনফিডেন্সিয়ালিটি লস হয়ে গেল। হ্যাঁ বিষয়টা কি এমন? হ্যাঁ কনফিডেন্সিয়ালিটি মানে হলো আপনার আনঅথরাইজড, যার কোনো অনুমতি নাই, সেই জিনিস দেখতে পারবে না, ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, গন্ধ নিতে পারবে না, কিছু করতে পারবে না, ব্যাস। তার মানে কনফিডেন্সিয়ালি এন্টার করলে আমার চুরি আটকায় যায়, পারমিশন ছাড়া যাতে অন্য কেউ অ্যাক্সেস করতে না পারে। আনঅথরাইজড অ্যাক্সেস। আচ্ছা তাহলে হইলো, বুঝলাম না হয় একটা পিলার পাইলাম, আর বাকি ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে কি? ইন্টিগ্রিটি মানে আমার ডেটাটা যে স্যার চেঞ্জ হয়ে যায় নাই বা এটা অরিজিনাল ফর্মে আছে স্যার, এটা রক্ষণাবেক্ষণের বিষয়টা ইন্টিগ্রিটির মধ্যে পড়ে, যে আমি যে ডেটাটা পাস করছি রিসিভারের কাছে সেটা যাতে করে মাঝখানে ইন দা মিডল কোনোভাবে চেঞ্জ হয়ে যায় না বা টুইক হয়ে যায় না, সেটার রক্ষণাবেক্ষণটাকে স্যার ইন্টিগ্রিটি বলা হয়। আচ্ছা গুড, ভালোই বলছেন, খুশি। আমি বলবো একটা হচ্ছে প্রথম যেটা বললাম স্যার আনঅথরাইজড অ্যাক্সেস, তারপরে যদি অ্যাক্সেস যদি পায়ও তাও আমার ডাটাটা যেন সে বা ইনফরমেশনটা সে যেন বুঝতে না পারে বা ম্যানিপুলেট করতে না পারে, সেই জায়গায় আমার একটা সিকিউরিটি। ওইটাও কনফিডেন্সিয়ালিটির মধ্যেই পড়ে, যে সে মানে আমার ডাটা কেউ দেখতে না পাইলেই বাস হইলো, সে সারাদিন ওই ডাটা নিয়ে খেলুক, কিন্তু ভিতরে কি আছে না জানলেই হলো। আচ্ছা তারপরেরটা বললেন যে কেউ যেন চেঞ্জ না করে, ডাটা কিন্তু পরিবর্তন হবে যুগের সাথে, সময়ের সাথে, বিভিন্ন সময়, কিন্তু কথা হচ্ছে যার পরিবর্তন করার অনুমতি আছে সে করুক। অথরাইজড ইউজার স্যার, আনঅথরাইজড মডিফিকেশন করা যাবে না, তাহলে আমার ডাটার ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাবে। এটাও কিন্তু ডেটার এক ধরনের অ্যাটাক। অর্থাৎ আপনার বাসায় একটা ফুলদানি আছে, চোর এসে ওটাকে ম্যাজিক করে ছুমান্তার ছু করে এটার বালতি বানাই দিল, তাহলে তো সে কিন্তু ফুলদানিটা বগল তালা বাগা করে নিয়ে চলে যায় নাই, চুরি হয় নাই, কিন্তু এটার সাথে কনফিডেন্সিয়ালিটি কোনো সম্পর্ক নাই। সে কি করলো, ম্যাজিক করে এটারে বালতি বানাই দিল। এই দিস ইজ কল্ড ইন্টিগ্রিটি লস, ইন্টিগ্রিটি নষ্ট হয়ে গেল। এটা করতে পারবে না, পাসওয়ার্ড চেঞ্জ করে দিলে স্যার, হ্যাঁ ডাটার কোনো পরিবর্তন করতে পারবে না। নেক্সট একটা পিওর ডাটা স্যার চেঞ্জ করে ফেলতে পারে। অ্যাভেলেবিলিটি, আর পরিবর্তন ছাড়াও কিন্তু সিকিউরিটি নষ্ট হয়। যেমন একটা গোপন মেসেজ সে সেনাবাহিনীকে পাঠাবে, জাস্ট সে প্ল্যানটা দেখে নিল, কোনো ধরনের তো কনফিডেন্সিয়ালিটি। আমার দুইটা পিলারটা ঠিক করলাম, কনফিডেন্সিয়ালিটি তো আগেই বলে ফেলছি, কেউ দেখে ফেললে তো কনফিডেন্সিয়ালিটি শেষ, তখন তার অন্যটাতে যাওয়ার দরকার নেই। একটা পিলার ভাঙলেই আপনার সিকিউরিটি শেষ, 3টা ভাঙা লাগবে না, যে কোনো একটা। ওকে, ইন্টিগ্রিটি গেল, আরেকটা কি বললেন? অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি কি?
স্যার ডেটাটা যে আমি অ্যাক্সেস করতে পারছি সব সময়, মানে আমি অ্যাজ এ ইউজার, সেন্ডার যখন আমাকে একটা ডেটা পাঠাইছে, এটা যে আমি অ্যাক্সেস করতে পারতেছি স্যার, এই যে প্রায়োরিটিটার উপর প্রিভিলেজ যে আমার মধ্যে পাচ্ছি, মানে প্রিভিলেজটা যে আমার মধ্যে আছে, এটাই স্যার অ্যাভেলেবিলিটি, যে আমি মেসেজটা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারছি। যদি স্যার মিডলম্যানের আচ্ছা অ্যাটাক বা কোনো ধরনের ব্রিচ হয়, সেক্ষেত্রে স্যার ডেটাটা হয়তো রিমুভ হয়ে যেতে পারে, টুইক হয়ে যেতে পারে, সেটা তো স্যার ইন্টিগ্রিটির মধ্যে পড়ে যে ডেটাটা আমি টুইক করতে পারলাম না, কিন্তু অ্যাভেলেবিলিটি হচ্ছে সেই ডেটা আমার কাছে এসে পৌঁছাইছে আর আমি পাচ্ছি স্যার। আচ্ছা ধরেন আপনার কাছে একটা ডেটা, এটা চুরিও হয় না, কনফিডেন্সিয়ালিটিও নষ্ট হয় না, ইন্টিগ্রিটিও নষ্ট হয় নাই, কিন্তু ডেটাটা আপনি চাইছেন দুপুর 2টা 5 মিনিটে, ডেটাটা আসছে দুপুর 2টা 8 মিনিটে, সিস্টেমে লাভ আছে? লাভ নাই স্যার। না স্যার। তার মানে ডেটা কিন্তু চুরিও হয় নাই, চেঞ্জও হয় নাই, আসতে একটু দেরি করছে। আমার প্রশ্ন হচ্ছে আসতে একটু দেরি করলে আপনি কি বেশি মাইন্ড করবেন কিনা? স্যার মাইন্ড তো করবই স্যার। মানে আপনি আপনার সিস্টেম চরম মাইন্ড করবে স্যার। ফ্র্যাকশন অফ সেকেন্ড যদি দেরি হয় তাতে আমার সিকিউরিটি নষ্ট হবে। অবশ্যই স্যার। তার মানে এখন কনফিডেন্সিয়ালিটিটা তো বুঝলাম, যে অবৈধ কেউ দেখে ফেলার চেষ্টা করছে, তাহলে আমাকে আটকাইতে হবে, অবৈধ দেখতে যেন কেউ না পারে। ইন্টিগ্রিটি বুঝলাম, অবৈধ কেউ আমার ডাটা পরিবর্তন করার চেষ্টা করছে, তাহলে আটকাইতে হবে সেই লোকদের, সেই সিস্টেমদের, সেই টেকনোলজিদের যারা অবৈধভাবে আমার ডাটা পরিবর্তন করার চেষ্টা করছে। এখন আমাকে বলেন 2টা 5 মিনিটের ডাটা 2টা 8-এ আসলো, এটা আপনি কিভাবে নিশ্চিত করবেন যে 2টা 5-এর ডাটা 2টা 5-এই আসবে? কি আটকালে? আমার প্রশ্নটা বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। তার মানে এখন আপনাকে ভাবতে হবে, সার্ভার যদি বিজি রাখে তাহলেই তো আমার সময় মতো আসবে না। ডিউ টাইমে ডাটা আপনার কাছে বা ডেজিগনেটেড ইউজারের কাছে না আসার অনেকগুলো কারণ আছে, অনেক কারণ হইতে পারে। হ্যাঁ, তার মধ্যে নেটওয়ার্ক জ্যাম করলেই হবে স্যার। তার মধ্যে যে কারণটা সবচেয়ে বেশি পপুলার, যেটার কারণে সার্ভার ঠিকমতো সার্ভিস দিতে পারে না, সেটা হচ্ছে সার্ভারকে ফলস রিকোয়েস্ট দিয়ে সার্ভারকে ব্যস্ত রাখে ইচ্ছাকৃতভাবে, যেন সার্ভার যাকে সার্ভিস দেওয়ার কথা তারে দিতে পারে না। এটা ডিডস অ্যাটাক। এই ডিডস অ্যাটাকটা একটা এক্সাম্পল আনএভেলেবল হওয়ার পিছনে, আরো অনেকগুলো আছে। তাহলে আপনাকে ওই কারণগুলো আইডেন্টিফাই করতে হবে, যে কারণগুলোর কারণে আপনার ডাটা ডিউ টাইমে আসে না। তাহলে আমাদের পিলার হলো এই তিনটা: সিক্রেসি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। সিক্রেসি মানে হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, এটাকে অনেকে সিআইএ ট্রায়াল হিসেবে জানে, কেউ এসআইএ ট্রায়াল হিসেবে বলে। তাহলে আমি একটু সামারি করি। সিক্রেসি মানে হচ্ছে যে কোনো ধরনের ডিসক্লোজার অফ ইনফরমেশন ইমপ্রপার ওয়েতে, ইমপ্রপার ডিসক্লোজার অফ ইনফরমেশন সেটাকে প্রিভেন্ট করা, ডিটেক্ট করা, ইমপ্রপার মডিফিকেশন অফ ইনফরমেশন সেটাকে প্রিভেন্ট করা, ডিটেক্ট করা, আর হচ্ছে আপনার এখানে যেটা লিখছে ইমপ্রপার ডেনিয়াল অফ অ্যাক্সেস সার্ভিস, এটা প্রিভেন্ট করা, ডিটেক্ট করা। এছাড়াও কিন্তু আনএভেলেবিলিটি আরো কারণ আছে। এখানে আমি একটা এক্সাম্পল, একটা কারণ লিখলাম কারণ এই কারণটা বেশি ঘটে। তাহলে এই হচ্ছে আমার তিনটা অবজেক্টিভ। পুরা কোর্সে যখনই আমরা পড়বো খালি মাথায় রাখবো আমার সিক্রেসি এনশিওর হচ্ছে তো, আমার ইন্টিগ্রিটি এনশিওর হচ্ছে তো, আমার অ্যাভেলেবিলিটি এনশিওর হচ্ছে তো, এটা ভাবলেই হবে। আচ্ছা, সিক্রেসি কি এটা আমরা বলে ফেলছি। আচ্ছা, এখন আসেন ডেটা সিক্রেসিটা যেটা আমরা বলছি একটু আগে, আনঅথরাইজ কেউ যেন অ্যাক্সেস করতে না পারে, এটা আসলে একদম ওই ডিজিটাল বাইনারি ওয়েতে অ্যান্সার দেওয়া যাবে না। সিক্রেসি আছে অথবা সব ধ্বংস হয়ে গেল, না। এটা একটা ডিগ্রি, ফাজি ভ্যালুর মতো একটা ডিগ্রি টু হুইচ ডাটা ইজ ফুললি প্রোটেক্টেড ফ্রম টেম্পারিং অর আনঅথরাইজড অ্যাক্ট। ঠিক আছে, এখন এমন অনেক ডাটা আছে যেই ডেটার ধরেন ডাটাটা যদি 10 ভাগ হয়, 10 ভাগকে যদি আমি ফুল ইউনিট ধরি, 10 ভাগের 2 ভাগ জানলে আমার কোনো অসুবিধা নেই। ডেটাটার এই যদি ইউজার গ্রুপ হয় তাহলে 10 ভাগের মধ্যে সে 3 ভাগ জানতে পারে, অসুবিধা নেই। এটাও কিন্তু আপনার কনফিডেন্সিয়ালিটি বজায় থাকতেছে। এটা হচ্ছে কাস্টমাইজড, মানে আপনার সিস্টেমের উপর ডিপেন্ড করে। তার মানে শুধু এটা বলা যাবে না যে কনফিডেন্সি আছে অথবা নাই, তা না, মাঝামাঝি একটা অবস্থা আছে যে ডেটার কিছু অংশ আনঅথরাইজ কেউ অ্যাক্সেস করুক, এটা আমি কেয়ার করি না, ওটা করলে আমার কোনো ক্ষতি নাই। এমন অবিচ্ছেদ্য একটা পার্ট, এটাকে আইসোলেট করে ফেললে তো ভালোই হতো। যদি না পারি তাহলে এমন একটা পার্ট আমি রাখতে বাধ্য হইলাম এমন ভাবে যে এইটার যদি কেউ অ্যাক্সেস করে, আমি জানি না কেউ করতেছে কিনা বা করবে কিনা, আনঅথরাইজ যদি অ্যাক্সেস করেও আমার কোনো অসুবিধা নেই। এর জন্য বলছে একটা ডিগ্রিটা কত, সাধারণত ডাটা ফুল প্রোটেক্টেড থাকবে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এটা আপনার সিস্টেমে কিভাবে আপনি করবেন এটা অন্য জিনিস। এখন আসেন আপনি ডেটাবেস সিকিউরিটিতে, যে ডেটাবেসের কথা বলতেছি আমরা, কালেকশন অফ ডেটা,
যেটা স্মুথলি ম্যানেজ করা যায়, অর্গানাইজ করে স্টোর করে রাখা যায়। এই ডেটাবেস সিকিউরিটি ডেটাবেসটা কার? ডেটাবেসের মালিক কে? কার ডেটাবেস বলেন? হ্যালো, আমি আসি। ডেটাবেসের তো একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকে, যেকোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হতে পারে ডাটা। ওকে ফাইন। হ্যাঁ, মানে ডাটার তো কোনো মালিক থাকবে, কোনো ভূতের ডাটা তো বলতে পারি না, তাই না? আচ্ছা আচ্ছা, ধরে নিলাম একটা ব্যক্তির বা একটা অর্গানাইজেশন। এখন এই ডেটাবেসটা যে অর্গানাইজেশনের, সেই অর্গানাইজেশনের নিজস্ব একটা পলিসি আছে না? অবশ্যই। জি স্যার। অ্যাপেক্স ফুটওয়্যার এটা একটা অর্গানাইজেশন, তাদের ডেটাবেস বানানো, প্রসেস করা, রাখার যে পলিসি। রবি একটা টেলকো, তাদের ডাটা রাখার পলিসি কি এক? তাদের ডাটা আর না আলাদা স্যার। না স্যার আলাদা। একটা গার্মেন্টস এর ডাটা আর জুতা বানানোর ব্যবসায়ীর ডাটা আলাদা। সো অর্গানাইজেশনের পলিসিটা খুবই গুরুত্বপূর্ণ, কার ভিতরে আপনি ডাটা রাখতেছেন। সেই অর্গানাইজেশনের পলিসির মধ্যে অর্গানাইজেশনের পলিসিটা আপনাকে আগে বুঝতে হবে, তারপরে ডাটাবেসটা তার সেই অর্গানাইজেশন অ্যাভেল করবে। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনারা বললেন যে কি বললেন জানি, ডেটাবেসের মালিক কে? কোনো প্রতিষ্ঠান। এখন বলেন, ডেটাবেস কি ফিজিক্যাল কোনো জিনিস দেখা যায়? স্যার এই ডেটাবেসের ওজন 50 কেজি। স্যার লজিক্যাল স্যার। লজিক্যাল। এই ডেটাবেসের দাম 2 কোটি টাকা। ডেটাবেসের একটা দাম আপনি টাকা দিয়ে বলতে পারবেন, ঠিক আছে, যে এই ডেটাবেস বানাইতে আমার 5টা বছর শ্রম লাগছে, সুতরাং এই টেকনোলজি যদি আপনারা দেই আমাদের 2 কোটি টাকা দিতে হবে। ঠিক আছে, এটা না হয় বুঝলাম, কিন্তু তো খুব বায়বীয় জিনিস, দেখা যায় না। সুমান্তর ছু এক ক্লিকে সব নাকি ধ্বংস হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। সব ডিজিটাল জিনিসের তো কোনো ভরসা নেই, এই আছে এই নাই। তাহলে এই যে আপনার ডেটাটা একটা বায়বীয় জিনিস, এইটাকে আপনি নিরাপত্তা দিতে আসছেন, তাহলে বুঝেন ফিজিক্যাল জিনিসের নিরাপত্তা দিতে হইলে তাও নয় বুঝতাম যে জিনিস দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তার সিকিউরিটি আমি কেমনে দিই? এটা একটা ইস্যু, এটার অ্যান্সার দিচ্ছি না এখনো, পরে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বায়বীয় জিনিসটাই ডেটাবেসটা কই থাকে? সার্ভারে কোন একটা হোস্ট মানে কম্পিউটারে। না না, ফিজিক্যাল জিনিস জানতে যাচ্ছি না। স্যার ডাটা ফাইলে স্যার, ডাটা ফাইল। ডাটা ফাইল মানে কি? ফাইলগুলো মিলেই তো ডাটাবেস। লজিক্যাল একটা সার্ভার। না, সার্ভার স্টোরেজে থাকে। স্টোরেজ তো ফিজিক্যাল ডিভাইস, হার্ড ড্রাইভ বলবেন, অমুক বলবেন, তমুক বলবেন। তার কতগুলো ফ্ল্যাট ফাইলে থাকে, মানে বিভিন্ন হচ্ছে আপনার অফিসের ডাটা, আপনি প্রত্যেকে যার যার অফিসের কথা ভাবেন চোখ বন্ধ করে। আপনার অফিসে একটা ডাটাবেস আছে, যেখানে আপনি অফিসে ঢোকার সময় কার্ড পাঞ্চ করলে সেই ডাটাবেসের সাথে কানেক্টেড, দরজাটা খুলে যায়, আপনি ঢোকেন, আপনি টক টক করে আপনি সিস্টেমে পাসওয়ার্ড দিয়ে ঢুকে ফেলতেছেন, আজকে অমুকের এটা করতেছেন, অমুককে ওই ফাইলটা পাঠিয়ে দিচ্ছেন, ভিতরে খেলাধুলা হচ্ছে না প্রতিদিন? জি স্যার। এটা কোথায়? ডাটাবেসটা কোথায়? মানে হার্ডওয়্যার বলবেন না, সিস্টেমে স্যার। হ্যাঁ সিস্টেমে, সিস্টেম তো হার্ডওয়্যার না। মেমোরিতে স্যার। ক্লাউড তো আর এখন আসছে, ক্লাউড ছাড়া মেমোরিতে না, মেমোরিতে ডাটাবেস থাকে। ডাটাগুলো তো মেমোরিতে। ডাটা টেবিলে স্যার। কোন একটা সার্ভারে। না সার্ভার না, যাই হোক, সার্ভারে ডাটা ফাইলে স্যার। না ইনফো, এই আনসারটা স্লাইডই আছে। সিস্টেমে থাকে স্যার। সিস্টেম বললে আবার আমরা হার্ডওয়্যার বুঝি, এটা হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেমের মধ্যে, একটা আইএস এর মধ্যে। ইনফরমেশন সিস্টেম নাই এমন কোন ডাটাবেস ইনফরমেশন সিস্টেমের প্রাণ। আপনার অফিসে, অর্থাৎ সোজা কথা আপনার অফিসে যে সফটওয়্যারটা আপনি ইউজ করেন ওইটাই ইনফরমেশন সিস্টেম। এবার বুঝছেন? স্যার ওটাও তো হার্ডওয়্যারের ভিতরেই থাকে স্যার। এই সফটওয়্যার আবার হার্ডওয়্যারের ভিতরে থাকে। সফটওয়্যারটা একটা প্রোগ্রামিং জিনিস, প্রোগ্রাম দেখা যায়। প্রোগ্রামিং এ তো কোনো একটা স্টোরেজের ভিতরেই থাকে যেখানে সে রান হয়। অপারেটিং সিস্টেমটা তো একটা হার্ডওয়্যারের উপরে। আরে হার্ডওয়্যারের ভিতর তো দুনিয়ার যন্ত্র, আপনার কম্পিউটারে হার্ডওয়্যার তুলে নিলে তো দুনিয়া অন্ধ হয়ে গেল। এটা আনসার হইলো? এটা আনসার হইলো? আচ্ছা আপনি যখন বলছেন হার্ডওয়্যার থাকে, আপনার হার্ডওয়্যার ভাঙা আমারে দেখাইতে হবে, দেখাইতে পারবেন? না স্যার, কোনো প্রকার হার্ডওয়্যার ছাড়া কোনো প্রকার সফটওয়্যারের অস্তিত্ব নাই। হ্যাঁ সেটা নাই, কিন্তু হার্ডওয়্যার ভাঙা আপনি জিনিস দেখাইতে পারবেন? না স্যার। তাইলে তাইলে জিনিসটা তাহলে কনক্লুশন কি দাঁড়াইলো? যে এটা একটা বায়বীয় জিনিস, আমরা বিশ্বাস করতেছি ওইটার ভিতরে আছে, তাই না? ওইটার ভিতরে লক্ষ লক্ষ ক্যাপাসিটর, কোটি কোটি ক্যাপাসিটর, ট্রানজিস্টর, ডায়োড আছে, ওগুলোর ভিতর ডাটা স্টোর হয়। ফিজিক্সে চলে যেতে হবে। এখন একটা ক্যাপাসিটর আনলাম আপনারে, এখন আপনি ক্যাপাসিটরের ভিতর ডাটা ঢুকছে আছে, আমি কম্পিউটার প্রোগ্রাম দিয়ে দেখলাম ওইখানে ডাটা ঢুকছে আছে। এটা একটা ফিলের ব্যাপার। আমার প্রশ্ন হচ্ছে এটা কি দেখা যাচ্ছে কিনা?
না স্যার দেখা যাচ্ছে না। সেটাই জানতে চাইছি না স্যার আপনার সিস্টেমে যা আছে ডাটাবেস যেটা আছে বলতেছেন সেই ডাটাবেসটা আছে কোথায় আছে? ফিজিক্যাল একটা ডিভাইস যেটা হার্ডওয়্যার বলতেছেন সেটা তো লাগেই, এটাই তো কম্পিউটার সায়েন্সের মূল জিনিস, হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে কম্বিনেশন। এই প্রশ্ন তো আর এখানে না, এই প্রশ্ন হচ্ছে ডাটাবেসটা আসলে আছে কোথায়, কার ভিতরে আছে? ইনফরমেশন সিস্টেমের মধ্যে। এখন বলেন ইনফরমেশন সিস্টেম কি, তাইলে বুঝবেন যে ডাটাটা কই আছে। এই সিস্টেমটা স্যার বিভিন্ন ইনফরমেশন ডাটা এগুলো রাখে, ওইটাই হচ্ছে ইনফরমেশন যে সিস্টেম। সিস্টেম এখন আপনি প্রোগ্রাম দিয়ে উত্তর দিতে পারেন যে এটা এমন কিছু কালেকশন অফ প্রোগ্রাম বা সফটওয়্যারও বলতে পারেন, যদিও না বলাটা বেটার, যার ভিতরে থাকে। এভাবে বলেন দেখি ইনফরমেশন সিস্টেম কি? ইনফরমেশন সিস্টেম একজন কারোটাই শুনি নাই। ডাটাগুলো যেখানে সুবিন্যস্ত ভাবে রাখা হয় সেটাই ইনফরমেশন সিস্টেম। ডাটাগুলো যেখানে সুবিন্যস্ত ভাবে থাকে ওইটাকে বলে ডাটাবেস। আপনারা এসব বেসিক টার্মিনোলজি স্যার এটা কি ইনফরমেশন সিস্টেম হচ্ছে হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলে একটা সিস্টেম, সেখানে হচ্ছে হার্ডওয়্যারে আমার ডাটাগুলো থাকবে আর আমি ডাটাগুলোকে ম্যানেজ করব একটা সফটওয়্যার দিয়ে, সো এটা কম্বাইন্ড হচ্ছে ইনফরমেশন সিস্টেম, এরকম কিছু? হার্ডওয়্যার সফটওয়্যার একসাথে আইএস না, ভুল। আইএস এর সাথে হার্ডওয়্যারের কোনো সম্পর্ক নাই। ইনফরমেশন সিস্টেম কি? আপনারা যা অফিসে প্রতিদিন ইউজ করেন এটা তো একটা ইনফরমেশন সিস্টেম। আপনাদের অফিসে এমআইএস নাই, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নাই? স্যার ডাটা কালেক্ট স্যার আছে স্যার। তাহলে আপনি চাকরি করতেছেন, দেখতেছেন, ইউজ করতেছেন, তাই বলতে পারতেছেন না কেন আইএস কি? ইনফরমেশন সিস্টেম কি? স্যার যে সিস্টেমে ইনফরমেশন স্যার স্টোর করা হয়, প্রসেস করা হয়, যে সিস্টেমে বা যে প্রোগ্রামে বলেন, তাহলে আর সবাই বুঝবে। সিস্টেম বললে হার্ডওয়্যার চলে আসবে। যে প্রোগ্রামে যেই আচ্ছা সিস্টেম বললেন, যে সিস্টেমে ইনফরমেশন স্টোর করা হয়, রাখা হয়, স্যার প্রসেস করা হয় এবং না প্রসেস যে সিস্টেমে হ্যাঁ প্রসেসটা তাও কিছুটা গেছে কিন্তু স্টোরটা তো না। আপনার যেই ইনফরমেশন সিস্টেম অফিসে ইউজ করেন সেটা কিন্তু ইনফরমেশন স্টোর রাখে না। একটু কেমন হয়ে যেতেছে না স্যার? এগুলা কি কয়? এটা চেঞ্জেবল স্যার, এটা প্রতিনিয়ত চেঞ্জেবল। স্যার এটা কি যে সিস্টেমটা ডাটা আদান প্রদান করতেছে? না, এই দেখেন যা লিখতেছি। বলেন এই বক্সের নাম কি? ইনফরমেশন সিস্টেম। এখন বলেন ইনফরমেশন সিস্টেম কি? ডাটা এবং ইনফরমেশনের কমিউনিকেশনের ছবি দেখে এই आंसर যে সিস্টেমে ডাটা আপনি জিরো পাবেন আমার কোর্সে। এটা নাকি ডাটা থেকে প্রসেস করে ইনফরমেশন পাওয়া গেছে। এক্স্যাক্টলি। ইনফরমেশন সিস্টেম হচ্ছে এমন একটা প্রোগ্রাম, এমন একটা সফটওয়্যার যাই বলেন যেটা ইনপুট হিসেবে নিবে ডেটা, আউটপুট হিসেবে দিবে স্টোর করে না। তার মানে আইএস হচ্ছে ইনফরমেশন রান্না করার পাতিল চুলা, বুঝছেন? এবার খিচুড়ি রান্না করে যে পাতিল চুলা বুয়া, ওইটাই হলো আইএস, ইনফরমেশন সিস্টেম। ক্লিয়ার? জি স্যার। তাহলে আপনার অফিসে যখন আপনি কাট পাঞ্চ করেন, ডেটা ইনপুট যায়, সে ভিতরে প্রসেস করে আপনার দরজার লকটা যে খুলে গেল, একটা ইনফরমেশন জেনারেট হইছে, তারপরে ইয়েস তার কাছে গেছে যে এই লক খোলা যায়, লক খুলছে। আপনি যা কিছু দেন একটা ইনফরমেশন, অফিসে যত প্রোগ্রাম সফটওয়্যার আছে, স্পেশালি যারা ব্যাংকার তারা আরো ভালো বুঝবে। সারাদিন বিভিন্ন ধরনের মডিউল নিয়ে এক একজন কাজ করে। ক্যাশে যারা তারা একটা মডিউল অ্যাক্সেস করে, যে অন্য জায়গায় আমি জানি না ইয়েগুলো এক একজন। ক্রেডিটে যারা একরকম সফট মডিউল ইউজ করে, তারপর ডেবিট সেকশন বা একে এই যে করেন আপনি প্রতিদিন যা করেন, এই যে কিবোর্ডে সারাক্ষণ করেন, আপনি খালি ডাটা দেন ডাটা দেন ডাটা দেন, সে ভিতরে ইনফরমেশন তৈরি করে আর আপনার ব্যাংক অ্যালাইভ থাকে, আপনার লাইফ চলে, আপনার বেতন হয়, সবকিছু চলে। তাহলে এই যে ডেটাবেজ ইনফরমেশন সিস্টেমটা, এই ইনফরমেশন সিস্টেমটাই হচ্ছে সেই সিস্টেম যে সিস্টেমের ভিতর ইনপুট হিসেবে ডেটা যায়, আউটপুট হিসেবে ইনফরমেশন তৈরি হয়। তাহলে এখন আপনি আমাকে বলেন তো ডেটাবেসটা কই থাকে? এই ছবিটা দেখে বলেন তো।
ডেটাবেসটা তো স্যার ওই ইনফরমেশনের পরে ইনফরমেশনের ভিতরে ভেরি গুড, ইনফরমেশন এই সিস্টেমে বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে, কারণ এই যে ডেটা ঢুকতেছে, ডেটা ঢুকার আগে তো ডেটাবেস তৈরি হয় নাই, ডেটা ঢুকতে ঢুকতে না একটা ডাটার ঘাঁটি হয় এক সময়। তো ডেটাবেসটা তখন আর, তার মানে ইনফরমেশন সিস্টেমটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যার ভিতরে আপনার ডেটাবেসটা থাকবে এবং যে ডেটাবেসের সিকিউরিটি দেওয়ার জন্য আপনি এই কোর্সে পড়তে আসবেন। এখন আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, ইনফরমেশন সিস্টেম ইটসেলফ এইটা নিয়ে সিকিউরিটি আছে, আইএস সিকিউরিটি, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, এটা একটা সাবজেক্ট হয়। সেখানে তারা পরে ইনফরমেশন সিস্টেমের কি কি দুর্বলতা আছে, কি কি কারণে ইনফরমেশন সিস্টেম থেকে ইনফরমেশন সিস্টেমে ভালনারেবিলিটিস তৈরি হয়, কি কি কারণে ইনফরমেশন সিস্টেমে অ্যাটাক হয়, কিভাবে ভালো ইনফরমেশন সিস্টেম বানানো যায়, সিকিউরিটি দেওয়া যায়, ওগুলো নিয়ে। আমরা কিন্তু ইনফরমেশন সিস্টেমের সিকিউরিটি পড়বো না, সেটা হলে 1 বছর লাগবে। আমরা পড়বো তার ভিতরে থাকা ডেটার নিরাপত্তা। সেটার জন্য কিছু কিছু ক্ষেত্রে আইএস আসবে আমাদের লেকচারে, কিন্তু ইনফরমেশন সিকিউরিটি আলাদা একটা ইস্যু, যেহেতু ইনফরমেশন সিস্টেম আলাদা একটা ইস্যু। ইনফরমেশন সিস্টেমের মধ্যে কথা না, ইনফরমেশন সিস্টেমের মধ্যে যেহেতু ডেটা থাকে, আমরা ডেটার সিকিউরিটিটা পড়ব। ওকে স্যার, ছোটটা বিষয় স্যার, কথাগুলাই বলেন স্যার। স্যার ইনফরমেশন সিস্টেমের মধ্যে যদি স্যার ডাটাবেসটা থাকে স্যার, তাহলে এখানে স্টোরিং ব্যাপারটা আসে, ডাটা স্টোরিং এর ব্যাপারটা কি আসে না ইনফরমেশন সিস্টেমের মধ্যে? হ্যাঁ, ডাটা ইনফরমেশন সিস্টেম লাগবে কেন, ডাটা স্টোরিং তো লাগবেই। হ্যাঁ, ওটা তো স্টোরেজের ব্যাপার। না স্যার, আপনি শুরুতে বলছিলেন যে স্টোর করা হবে না, এই যে ইনফরমেশন সিস্টেমের মধ্যে স্টোর হবে না, কালেক্টিং আর প্রসেসিং হবে। না, ইনফরমেশন সিস্টেম না হার্ডওয়্যারের সাথে রিলেটেড না, আমি এটা বলছি। স্টোর শব্দ তো ওই যে আপনি বললেন যে কি জানি বলছেন, ইনফরমেশন সিস্টেম হচ্ছে যে সিস্টেম যেটার মধ্যে ইনফরমেশন থাকে, এই কথা বলছেন না? না স্যার, এটা আমি বলি না, বাট সামহাউ কোন কিছু বলতে আপনি বলছেন না স্টোরিং এর কিছু হবে না, স্টোর হবে না। আপনি কি আপনার কি এই ছবি দেখে মনে হয়েছে যে ইনফরমেশন স্টোর থাকে? দেখলে কি মনে হয় সে ভিতরে ঘুমাইতেছে না বের হয়ে যেতেছে? কি মনে হয়? বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে স্যার। এরকম ছবি দেখলে আপনি কি বলবেন যে ডেটা কেউই থাকে না, কেউই থাকে না, ইনফো ঢুকে ডেটা প্রসেস হয়ে বের হয়, ডেটা ভিতরে থাকলে আপনি অফিসে একদিনই কলাপস করবে। আইএস এর ভিতরে হ্যাঁ ডাটাবেসটা, স্যার ওখানে ডাটাবেসটা থাকে স্যার, ডাটাবেসের মধ্যে স্টোর, এখানে কোনো ডাটা ইয়া থাকে না, স্টোর থাকে না। ওকে, এবার বোঝা গেছে? হ্যাঁ, কি না, ইনফরমেশন সিস্টেমে কাজ হচ্ছে ইনফরমেশন জেনারেট করা। ও জেনারেট করে তো তার ভিতরে তো কিছু সে রাখবেই জেনারেট করার সময়, সেটা অন্য জিনিস, কিন্তু সেটা ধরে রাখবে না। ধরে রাখলে তো আপনার এটা আউটপুট হিসেবে বের না হইলে তো ওই ইনফরমেশন দিয়ে আপনি কি কাজ করবেন? সারাদিন বুয়া খিচুড়ি রান্ধে, কিন্তু ডাইনিং টেবিলে খিচুড়ি আসে না, লাভ আছে? চাল ডাল দিয়ে তো খিচুড়ি তৈরি হয়েছে, ইনফরমেশন তৈরি হয়েছে। স্যার অনেক সময় যে ডাটাবেস ডাটাবেজের যে ট্রানজাকশনাল লগ গুলো বেড়ে যায়, এগুলো তো অ্যাকচুয়ালি সে তো আমাকে ইনফরমেশনই দিচ্ছে, এই যে লগ গুলো থেকে যাচ্ছে এগুলো কি এই যে প্রসেস করার জন্য লগ রাখে, সেটা কি নয় কি? ট্রানজাকশনাল লগ বেড়ে যায় একটু শুনছি, এরপরে আর শুনি নাই, সেটা এরপরে শুনি নাই। হ্যাঁ স্যার, লাস্ট কয়েকদিন অফিসে কাজ করার সময় এরকম একটা ইনফরমেশন পেয়েছিলাম যে ডাটাবেজ যে অ্যাডমিনিস্ট্রেটর ছিল উনি বলতেছিল যে লগ বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদেরকে ডাটাবেজের যে স্টোরেজ যে ক্যাপাসিটিটা বাড়ানো লাগছে। তো এইটা কি এরকমই যে অনেক সময় ডাটা প্রসেস করার জন্য আমরা একটা কাজ করতেছিলাম, ট্রান্সফারের একটা কাজ করতেছিলাম, তো সেখানে আর কি প্রবলেমটা হচ্ছিল। তাহলে কি এটা কি বলতে পারি যে যেহেতু ওরা ইনফরমেশন গুলো পাস করতেছে, ও ওইখানে কিছু সময় জন্য স্টোর করে করে স্পেসটা বাড়ায় নিচ্ছে, এরকম? লগ তো ডাটাবেজের অপশনাল ব্যাপার, এটা আপনি স্যার প্রতিটা ট্রানজাকশনে তো স্যার লগ থাকবেই স্যার, কারণ এটা তো অন্য জিনিস, ওইটার জন্য তো স্যার স্টোরেজ থাকবেই স্যার। হ্যাঁ, সেটা তো থাকবে, সেটা অন্য জিনিস। আপনি ওই যে যেমন কয়েকদিন আগে 3-4 মাস আগে এই ব্যাংকটা সম্ভবত ফুল নতুন সিস্টেমে গেছে, তার জন্য তাদের মনে হয় 7 দিন বা 8 দিন কোনো ধরনের ট্রানজাকশন করা যায় না, এরকম হ্যাঁ এরকম ছিল। এটা তো অন্য ইস্যু। আচ্ছা, তারপর এখন আসেন একটা ইনফরমেশন সিস্টেম, একটা প্রোগ্রাম, এটার ভিতরে আমার ডাটাবেসটা আছে, ডাটা ঢুকে ইনফরমেশন তৈরি হয়। এই ইনফরমেশন সিস্টেমটা কে ব্যবহার করে? ওই ছবিতে কে ব্যবহার করে? অর্গানাইজেশন। এই এতক্ষণ একটা ফিজিক্যাল এন্টিটি পাইলাম, একটা প্রতিষ্ঠান, একটা ফিজিক্যাল এন্টিটি যেখানে 100 লোক চাকরি করে। একটা অর্গানাইজেশন ইনফরমেশন সিস্টেমটা ব্যবহার করে, তাও এই ইনফরমেশন সিস্টেমটা সে বানায় নাই, বাইরের দেশের লোকদেরকে দিয়ে
সে হয়তো 50 লাখ টাকা খরচ করে ইনফরমেশন সিস্টেমটা বানায় নিয়ে আসছে। ঠিক আছে, ভালো ইনফরমেশন সিস্টেম কিন্তু অনেক দাম। এই ইনফরমেশন সিস্টেমটা ইউজ করে একটা অর্গানাইজেশন, ঠিক আছে, এই অর্গানাইজেশনটাও এখন একটু বুঝতে হবে, কারণ ইনফরমেশন সিস্টেমটা যেহেতু অর্গানাইজেশনের ভিতরে থাকে, তাই অর্গানাইজেশনের কোথায় থাকে। একটা অর্গানাইজেশনকে আবার এখন যদিও ফিজিক্যাল এন্টিটি বললাম, অর্গানাইজেশনকে আবার একটা লজিক্যাল এন্টিটিতে নিতে হবে। একটা অর্গানাইজেশন কাকে বলে? আপনারা যদি সমাজ বিজ্ঞান, পৌরনীতি এই ধরনের কোনো সাবজেক্ট করে থাকেন তাহলে জানার কথা ছোটবেলায়। একটা অর্গানাইজেশন কাকে বলে? হ্যালো, একটা অর্গানাইজেশন যদি আপনাকে আঁকতে বলি কি আঁকবেন, কিরকম আঁকবেন? অর্গানাইজেশন বলতে স্যার যে কোনো অর্গানাইজেশন একটা কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে অনেকগুলো মানুষ যখন সমবেত হয়ে আচ্ছা, আপনি একদম পুরা সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দিচ্ছেন। আচ্ছা, একটা অর্গানাইজেশন মানে হচ্ছে একটা পিরামিড, এটা কি জানি আমরা? একটা ট্রায়াঙ্গুলার, উপরের লেভেল, নিচের লেভেল, মধ্যম লেভেল, লেভেলকে মেইনটেইন। একটা অর্গানাইজেশন কিন্তু এই শেপের না, একটা অর্গানাইজেশন কিন্তু এই শেপের না, একটা অর্গানাইজেশন কিন্তু ডায়মন্ড শেপেরও না। অর্গানাইজেশনের সারা দুনিয়া জোড়া এইটাই শেপ। এটা কি অর্গানাইজেশন বলে? এই ত্রিভুজটা কি অর্গানাইজেশন বলে? সমদ্বিবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ। বিষমবাহু হইলেও হইব না, কথা বুঝছেন? এই অর্গানাইজেশনে সাধারণত যেটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ যে 3টা স্ল্যাব থাকে, মানে 2টা দাগ দিতে হবে। 3 লেভেলের লোক এই অর্গানাইজেশন চাকরি করে। এটাকে বলে লো লেভেল, এটাকে বলে মিড লেভেল, এটাকে বলে হাই লেভেল। এই লেভেলের লোকরা মিলেই ওই অফিসটাতে, আপনার অফিসে যে 500 লোক আছে, আপনার অফিসের ধরেন 50টা ব্রাঞ্চ আছে, হ্যাঁ, 1000 লোক চাকরি করে, দেশে আছে, বিদেশে আছে, বিভিন্ন জায়গায়। এই আপনার অফিসটা কিন্তু লজিক্যালি একটা পিরামিড। এই পিরামিডের কোথায় আপনি চাকরি করেন, আপনি পিরামিড খুঁজে বের করেন। হয়তো আমরা ম্যাক্সিমাম হয়তো মিড লেভেলে আছি, আপার মিড লেভেল, বিলো মিড লেভেল, কেউ কেউ হয়তো আপার লেভেল। এই যে 3 লেভেলের লোকজন চাকরি করে, প্রত্যেকটা লেভেলের লোকজনের জন্য কিন্তু আপনার আইএস তো একটা ইউজ করে তারা, এই আইএসটা আসলে এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এই আইএসটা 3টা মডিউল, কিভাবে বললে বুঝবেন? 3টা মডিউল ধরেন, আপনি চিন্তা করে নেন, 3টা পার্ট, 3 ধরনের লোক 3 ধরনের পার্ট ইউজ করে। আইএস এর সব অংশের উপর সবার অ্যাক্সেস নেই। এখন লো লেভেল পিরামিডের নিচেরটারে লো লেভেল বলে কেন? ত্রিভুজের লো লেভেলের লোক কি বেশি থাকে একটা অফিসে? অবশ্যই বেশি থাকে। হ্যাঁ, এখানে কিন্তু পিরামিডের এই যে স্ল্যাবগুলা নিচে জায়গাটা বড়, এটা মানে ইন টার্মস অফ জনবল, ম্যানেজমেন্ট, হ্যাঁ, কাজের ট্রানজাকশন ডেইলি সেটা বেশি হয়। লো লেভেল ম্যানেজমেন্টের লোক বেশি থাকে, মিড লেভেলে একটু কম থাকে, হাই লেভেলে আরো কম থাকে। এই করতে করতে একেবারে চূড়ায় যায়। চূড়ায় গেলে যে বসে থাকে তারা আমরা বলি ব্যাংকের চেয়ারম্যান, অমুকের যে পোস্টটা একটাই না। আচ্ছা, সেও তো এমডি, যাই হোক, সেও তো সিস্টেম ইউজ করে। তো এখন আসেন, এই 3 ধরনের লোকদের জন্য আমার আইএস এর 3টা পার্ট, একটাকে বলে টিপিএস, ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, একটা বলে ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম, একটা বলে এক্সপার্ট সিস্টেম, ইএসএস অথবা এক্সপার্ট সাপোর্ট সিস্টেমও বলে। হ্যাঁ, কেউ বলে ইএস এক্সপার্ট সিস্টেম, আর কোথাও কোথাও আপনি পাবেন এক্সপার্ট সাপোর্ট সিস্টেম। আচ্ছা, 4টা 5 বাজলে আমার একটু নক দিয়েন, 4টা 5-এ। হ্যাঁ স্যার, আবার একটু বলবেন এখন আসেন, এই তিনটা মিলে ইনফরমেশন সিস্টেম। একটা ইনফরমেশন সিস্টেমের 3টা পার্ট বললাম, 3 লেভেলের লোকদের জন্য। এখন লো লেভেলে যারা চাকরি করে তারা কারা? তারা হলো নলেজ ওয়ার্কার, ডেটা ওয়ার্কার, ডেইলি ট্রানজাকশনে ডাটা ইনপুট দেওয়া, এই ধরনের লোক। মিড লেভেলে যারা চাকরি করে তারা হচ্ছে লো লেভেলের টিপিএস থেকে যে আউটপুটটা আসে সেটাকে তারা ইনপুট হিসেবে নেয়। মিড লেভেলের লোকজন মিড লেভেল ম্যানেজারিয়াল পোস্ট ধরেন, নিয়ে সে সফটওয়্যারের যে অংশটা অ্যাক্সেস করে সেটাকে সে ইনপুট হিসেবে নিয়ে ডিসিশন সাপোর্ট সিস্টেম তার অংশটাকে বলে। দেখেন, সে যে কাজটা করে, সে আউটপুট হিসেবে যেটা বের করে, এই মাইক্রোফোন মিউট করেন না কেন যদি বাসায় কথা হয়। সে আউটপুট হিসেবে মিড লেভেলের লোকরা যেটা বের করে সেটা দিয়ে ডিসিশন নিতে সাহায্য হয় বলেই তার অংশটার নাম ডিসিশন সাপোর্ট সিস্টেম।
মিড লেভেল লোকদের তাকে বলে একটা অর্গানাইজেশনের ব্যাকবোন। তারা দেখেন লোয়ার লেভেলের সাথে কানেক্টেড, হায়ার লেভেলের সাথে কানেক্টেড। তারা যদি বিট্রে করে কাজ করব না তাহলে কলাপস করে। যদিও তিনটা অংশই ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। তো তাদের আউটপুটটার উপর ডিপেন্ড করবে আপার লেভেলের লোকজন যেই এক্সপার্ট সিস্টেমটা ইউজ করতেছে তারা কি ধরনের সিদ্ধান্ত নিয়ে অর্গানাইজেশন চালাচ্ছে। ডিএসএস এর আউটপুট যদি ভুল হয় তাহলে আপার লেভেলের সিদ্ধান্তও ভুল হবে। আমি বলতেছি না এগুলো ফিজিক্যাল সিদ্ধান্ত, কম্পিউটার সিস্টেম জেনারেটেড সিদ্ধান্ত। কথা বোঝাইতে পারছি? জি স্যার। হ্যালো, স্যার কি চুপ হয়ে গেল? হ্যালো, ক্লাস শেষ হয়ে গেছে মনে হয়, এই জন্য স্যার চলে গেছে। স্যার বের হয়ে গেছে। না না, ডিসকানেক্ট হয়েছে স্যার, ডিসকানেক্টেড। কেউ বের হয়ে না। স্যার ডিসকানেক্টেডটা কি বের হওয়া না? ভাই তো বারবার হোস্ট হয়ে যায়। আচ্ছা ভাই, আপনাদের রেগুলার ব্যাচের সিআর কে একটু বলবেন? রেগুলার ব্যাচের সিআরদের সাথে আপনাদের ব্যাচের সিআর এর কথা হয় আপু ভাইয়া। আমি আমি রেগুলার তো ব্যাচের ভাই সিআর। আমি জি বলি, ভাই আমি বলেন। রেগুলার ব্যাচ না, আপনাদের প্রি ব্যাচও না, আমি রিটেক নিয়েছি এই সাবজেক্টটা। হ্যাঁ, এই কারণে আমি কারোর সাথে কানেক্ট না। আপনি কি আমাদের রেগুলার ব্যাচে? হ্যাঁ, আমি রেগুলার আগের ব্যাচের আপনাদের। জি মাসুদ ভাই বলেন। আচ্ছা, আপনি না সাব্বির আহমেদ? শুধু আমি সাব্বির আছে, একাই না, প্রিয়া আরো আছে। আছে আর কি। আপনি বলেন। প্রিয়া আপু আছেন। আচ্ছা, হ্যাঁ আপনাদের হ্যাঁ আপনি বলেন, সমস্যা নেই, আমরা সবাই আছি। আমাকে একটু নাম্বারটা দিবেন ভাই, ফোন বলেন। নাম্বার হ্যাঁ দেন। আমার চ্যাট বক্সে দিয়ে দেন, নাহলে আমি আপনাকে আমার নাম্বার দেবো কি? পার্সোনালি দিয়ে দেন আপনি কেউ। হ্যাঁ, আপনি পার্সোনালি আমার চ্যাট বক্সে নাম্বারটি দিয়ে দেন ভাই সাব্বির আচ্ছা, ভাই। আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন? না না না, আমি কোনো গ্রুপে অ্যাড নেই আপনাদের। আচ্ছা, আপনি জহির ভাই মেবি আপনার কথাই বলতেছিল। না ভাই, উনি অন্য কেউ, অন্তর ভাই আরেকজন। ইনি আরেকজন। আচ্ছা, তাহলে কি আমাদের সাথে 4 জন অ্যাড হয়েছে টোটাল? ইনি হ্যাঁ অ্যাড ভাই, হলে মনে হয় 4 জন হবে। 48 জন দেখলাম না সেটা। তাহলে মাসুদ ভাই 3 জন, আমরা সাথে আমাদের 45 কারোর জন সাথে আগে কথা হয়নি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, এই ভাইয়া তো শুধু এই একটা কোর্সই মনে হয় নিবেন। হ্যাঁ শুধুমাত্র পুরো একটা কোর্স। সেমিস্টার না তো? না না না, শুধুমাত্র এই একটা কোর্স। ভাই এই সাবজেক্ট এই কোর্সটা কি আপনি আগে মানে স্কিপ করছিলেন নাকি মানে ফেল করছিলেন? না, স্কিপ করি নাই, আমি এক্সাম দিই নাই। হ্যাঁ, লাস্ট যে অনলাইন ক্লাস হয়েছিল আমাদের আমাদের এই কোর্সটা হয়েছিল মার্চের দিকে। তারপরে অনলাইন ক্লাসগুলো করি নাই, অ্যাসাইনমেন্টও দেওয়া হয় নাই, লাস্টে এক্সামও দিই নাই। ও এই কারণে রিটেক নিতে হচ্ছে। হ্যাঁ, একটু ভালো ডিস্টার্ব করতেছে আমার, এরকম তো করে না। আচ্ছা যাই হোক, একটুখানি পড়াই আর 2-1 মিনিট, তারপরে অ্যাটেন্ডেন্স নিও। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে লো লেভেলের লোকরা যেই ইনপুটটা দেয়, আউটপুটটা দেয়, সেটা মিড লেভেল লোকরা ইনপুট হিসেবে নিয়ে তারা একটা দিন শেষে রিপোর্ট জেনারেট করে। এই যে ইনফরমেশন, মাইক্রোফোন আনমিউট করেন। হ্যাঁ, একেবারে ট্রান্স ফাইল। আচ্ছা, এখন দেখেন, এই কে বলে অ্যাটেন্ডেন্স দিয়েছে? এই দেন, এত মোটিভেশন দিলেন, ক্লাস টাইমে কথা বললেন না, হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিয়েছে, আপনার অ্যাটেন্ডেন্স আজকে নাই। আচ্ছা দেখেন, তাহলে মিড লেভেল লোকরা দিন শেষে একটা রিপোর্ট জেনারেট করে বা 2 দিনে একটা রিপোর্ট জেনারেট করে। এটা দেখেন ইনফরমেশন আরো পোক্ত হইল। এখন এইগুলা ইনপুট হিসাবে যাবে আপ লেভেলে এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম কি করবে? প্রতি ত্রৈমাসিক 4 মাস পর পর বা 3 মাস পর পর তারা একটা রিপোর্ট দেখে, দিয়ে বা 6 মাস পর পর একটা রিপোর্ট দেখে তারা কিছু ডিসিশন নেয়। অর্গানাইজেশন কিন্তু চালায় আপার লেভেলের মাত্র 5-7টা লোক, ট্রাস্টি বোর্ড অথবা বোর্ড অফ ডিরেক্টরিজ যারা আছে তারা, তাই না? তো মিড লেভেলের লোকদের আউটপুটের উপর
যেটা তারা ইনপুট হিসেবে নেয় তার উপর ডিপেন্ড করে অর্গানাইজেশনের স্ট্রাকচার। আর স্ট্র্যাটেজি উপর থেকে হ্যালো শুনতে পাচ্ছেন আপনারা? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার সম্ভবত আবার ডিসকানেক্টেড হয়ে স্যার গেছে। মেবি আবার না ডিসকানেক্ট হলে স্ক্রিন অফ হয়ে যাবে। স্ক্রিন যেহেতু স্টার্ট হয়নি, নেটওয়ার্ক প্রবলেম। স্যারের নেটওয়ার্কে প্রবলেম করতেছে। স্যারের নেটওয়ার্কে মনে হয় সমস্যা হচ্ছে। স্যার আবার চলে গেছে। আচ্ছা 5 হলে স্যার মাইক্রোফোন কি অটো আনমিউট হয়ে যায় নাকি আমাদের? স্যার কি রোল কল করবে না? করবে ওয়েট করেন না, করবে স্যারের নেটে প্রবলেম করতেছে। পল্লব দাদারটা অটো আনমিউট হয়ে যায়। পল্লব দাদা শঙ্কর ভাই দুজনেই। আজকে আমার একটা ভাই সমস্যা আমি খুব বিপদের মধ্যে আছি। কে পল্লব দা? শঙ্কর ভাই পল্লব দাকে কি আমার পাশে 3-4 জন আছে বুঝছেন, মাঝে মাঝে ইয়া থাকে তো। আরে পল্লব দা এটা কোনো ব্যাপার না, ক্যারি অন। হ্যালো পল্লব দাকে মনে হয় ভাবি বের করে দিয়েছে বাসা থেকে। তো আসো শোনা যায়? পল্লব দা কি? হ্যাঁ জি আমার কথা ভাই আমি ভাই আমার পাশে করোনা রোগী ভাই, আমি খুব ঝামেলার মধ্যে আছি বুঝছেন। তাইলে ভাই কথা বললেন না, কথা বললে তো ছড়াই যাবে। এই ভাই অনলাইনে আছেন কেন? সাবধানে থাকবেন। পল্লব দা কি আজকে দোয়া করেন। ক্লাসে ডিম বাজতেছিলেন এর আগের ক্লাসে? রাগ করেন না ভাই, মজা করলাম আর কি। না ঠিক আছে ভাই, আমরা এগুলো বুঝি ভাই, মজা কোনটা, আপনি নিয়ে টেনশন নিয়েন না। এই বরিশালের মানুষটারে কোনোভাবে বের করে দেওয়া যায় না ক্লাস থেকে? ভাই আশেপাশে বাইরে বের করে দেওয়া যাবে না। না বরিশালের মানুষ তো একজন না ভাই, স্যার চলে আসছে। স্যার চলে আসছে। ওকে ভালো মুসিবতে পড়লাম আজকে। আচ্ছা ঠিক আছে, আপনারা এই যদ্দূর আমি পড়াইছি জাস্ট একটু স্লাইডটা শেয়ার করে দেখায় অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, ছেড়ে দিব এখনই। এই যে এই পর্যন্ত আমরা কিন্তু পড়ে ফেলছি, হ্যাঁ এই 18 নাম্বার স্লাইড সরি এই 16 পর্যন্ত এগুলো একটু দেখ। নেক্সট থেকে আমরা কনফিডেন্সিয়ালিটি, ক্লাসিফিকেশন এই জিনিসগুলা পড়বো। ওকে ঠিক আছে, শোনা গেছে কথাটা? জি জি স্যার। আচ্ছা এখন অ্যাটেন্ডেন্স নিব। আমি স্ক্রিনে আপনাদের ইয়েটা শো করি, দাঁড়া। স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যায়? স্যার লোড হচ্ছে, এখন দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা কার্সারটা যার নামে যাবে সে অ্যাটেন্ডেন্স দিবেন, আর আমি অ্যাটেন্ড রাখবো না, দিয়ে আপনারা আস্তে। স্যার আপনাকে স্যার আপনাদের শোনা যাচ্ছে না স্যার, আপনার নেটে প্রবলেম হচ্ছে। আমরা কি চ্যাট বক্সে রোল দিয়ে দেব স্যার? হ্যাঁ কেউ অ্যাটেন্ডেন্স মিস করবেন না। হ্যাঁ আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে যান। আর আপনার কথা স্যার কেটে কেটে আসতেছে স্যার। স্যার আপনার কথা স্যার শোনা যাচ্ছে না ঠিক করে। স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে নেট। স্যার আবার চলে গেছে।
চ্যাট বক্সে যদি আমরা দিয়ে রাখি স্যার নতুন করে কানেক্ট হলে কিন্তু কোনো কিছু পাবেন না। আমরা অপেক্ষা করি স্যারের জন্য। যারা চ্যাটে দিতেছেন আপনাদের চ্যাট কি এখন পাবে না স্যার? স্যার কিন্তু চ্যাট বক্সে কোনো ইয়ে পাবে না, যখন জয়েন করবে কিছু পাবে না। অনেকেই চ্যাট বক্সে রোল নাম্বার দিতেছেন, তারা দিয়েন না, লাভ নাই কোনো। সাব্বির ভাই আমগো নাকি কে আউট করে দিবে, কে আউট করে দিবে ভাই? আসেন তো আমরা একটা রেভলিউশন আচ্ছা, করি। অন্তর ভাই, জি ভাই। ওই যে স্যারকে অন্তত তাহলে এই স্লাইড গুলো দিতে বলেন নাকি? এগুলো হ্যাঁ তো ভাই, দিবে। লাস্টে যে ফাইনালে স্যার যে বলছে যে স্লাইড গুলো দিয়ে দেখে নিয়েন, এটাই তো অনেক। আমি তো ভাবছিলাম স্লাইডও মনে হয় দিবে না। স্লাইড স্যারের ভিডিও রেকর্ড দরকারও নাই। হ্যাঁ, এটাই ভিডিও রেকর্ড লাভ হয় না ভাই। আচ্ছা, এখানে আমরা কথা না বলি। আর বললো যে লাস্ট 17 নাম্বার স্লাইডে 20 নাম্বার স্লাইড থেকে শুরু করবে, কিন্তু লাস্ট 8 নাম্বার স্লাইড পড়ে না। কি হলো? এই পিরামিডটা কমপ্লিট করলো না স্যার। স্যার এটা বলতে হবে, নেটের কারণে স্যার বোঝে নাই, সে পড়ায় গেছে। আমাদের কি পড়াইছে ভাই? আমি তো কিছুই বুঝলাম না ভাই। আজকে কিছু পড়ায় নাই তো। শেষের দিকে যে দেখলাম একটা অর্গানাইজেশনের যে স্ট্রাকচার দিছে এটা, তাছাড়া তো আর কিছুই বুঝি নাই সামনে। হাসান ভাই, এটা কিন্তু 8 নাম্বার না 9 নাম্বার স্লাইড, কিন্তু স্যার পরবর্তীতে জয়েন করে যে স্লাইডটা রাখছে এটা কিন্তু 20 নাম্বার স্লাইড। খাতায় লিখছেন সবাই? 16 নাম্বার 16। খাতায় তো লিখছি, কিন্তু খাতায় যা লিখছি এটা তো স্যার যা বলছে এগুলা লিখছি যে। জি, নিশাত আপু সব লিখছে। এখানে মনে হয় থিওরি টাইপের তো খাতা লিখতে আপনাদের খাতাগুলো একটু দেখান। আসসালামু আলাইকুম ভাইরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে 84 জন আছি ভাই, ঠিক আছে? আপনারা 4-5 জন যদি কথা বলেন ভাই, আমি সারাদিন ক্লাস করতে হয় ভাই, এর পর ভালো না ভাই 86 জন 87 জন ভাই। তো 87 জন স্যার আসছে মনে হয়, আপনারা চুপ করেন। একটু সাইলেন্ট থাকেন। হ্যাঁ, সাইলেন্ট থাকেন। হ্যাঁ, শুরু করেন। কপালটা আজকে খুব খারাপ। মঈন তো ছিলেন। মঈন, হ্যাঁ। জি স্যার, প্রেজেন্ট স্যার। তারপরে স্যার দিয়ে চলে যান। জি স্যার আছি 303। হ্যাঁ, বলবেন রোল বলে প্রেজেন্ট দিয়েন, তাহলে 04 06 তো 07 স্যার 08 09 স্যার 10 11 12 চলে যান, যারা দিছেন চলে যান। 14 16 স্যার 17 18 স্যার। স্যার 19 স্যার 20 স্যার 19 21 স্যার 22 24 25 স্যার। 26 27 স্যার। 27 28 স্যার। 29 30 31 স্যার। 34 স্যার। 35 স্যার। यस सर স্যার দেখা যাবে আপনি পরিচিত 36 36 রোল হচ্ছে ফ্রি ব্যাচের রোল আছে সেখানে 32 স্যার। 36 স্যার 32 37 ওকে স্যার 32 স্যার। দেওয়া হয়েছে। যান এরা যান। হ্যালো স্যার। হ্যাঁ, দেওয়া হয়েছে তোরে বাবা। তুমি দেখা যাবে না কেউ নাই। স্যার 32 স্যার। 32 দিয়েছে। হ্যাঁ, শুরু করেন। রেগুলার ব্যাচ বলেন। আব্দুল্লাহ মামুন নাই? আছে স্যার, আব্দুল্লাহ আছে স্যার 1 আছে স্যার। দিচ্ছেন না কেন? সরি স্যার, আমি মিউট ছিলাম। 02 04 05 06 7 মিস করলে পরে দিবেন, কেউ মিস করলে মাঝখানে বললেন না। 07 08
11 11 sir.